তো তারপর হচ্ছে খেয়ে ঘুমাই গেছি, আমার আর কোনো হুঁশ নাই, আমার আর কোনো জ্ঞানও ফেরে না, কি হয়েছে না হয়েছে 3 দিন পর্যন্ত আমি বলতে পারবো না। ও সকালবেলা উঠে, ভাইয়া এই কষ্টটা আমি কালকে রাতেও মনে করে আমার খুব খারাপ লাগছে। আমার মানে ও সকালবেলা ঘুম থেকে উঠে চলে যায়, দরজাটা লক করা না, ও চলে যায়। আমার বাচ্চা দুইটা বিকাল 4টা বাজে, আমার কোনো হুঁশ নেই, বাসায় তো কেউ নেই, Oh my God. আর আমার তো কোনো জ্ঞানই নেই। রিং বাজতেছে, ফোনে শুনতেছি, মানে কানে একটু একটু আসতেছে, আর বড় ছেলেটা কান্না করতেছে, আম্মু ওঠো, আম্মু আমার ক্ষুধা লাগছে। আর ছোট ছেলে, আম্মু মুয়ে গেছে, আম্মু মুয়ে গেছে। আর বড়টা বলতেছে আমি ডিম রুটি খাবো, আমাকে ডিম রুটি বানা। আমি এমনি এইভাবে যাইতে চাই নাই, আমি পালাই যাব। ও আমাকে একদিন হঠাৎ করে খুলনা পাঠায়। এর মধ্যে ওর সাথে একটা মেয়ের যোগাযোগ হয়, মানে আমি যখন বরিশালে থাকি, বরিশাল থেকে আসার সময় লঞ্চে একটা মেয়ের সাথে ওর দেখা হয়। বাচ্চাদের আপনি এখনো দেখেননি? না, হচ্ছে আমি শুরু থেকে আমার গল্পটা বলি ভাই আপনাকে। আমার ওই লাইনটা শোনার পরে জানেন আমার নিজের বুকটা ভারী হয়ে গেছে। মানে আপনার বাচ্চারা আপনার মুখ ভুলে গেছে। হ্যাঁ, ওদের আমার কথা মনে নেই। আমার বড় ছেলেটা একটু স্পেশাল চাইল্ড, ও আসলে ওইভাবে কথা বলতে পারে না গুছিয়ে, আর মানে যেটাকে আমরা নর্মালি অটিস্টিক বলি যেটা, ও হচ্ছে 6 বছর যখন বয়স একটু একটু কথা বলা দিয়েছে, আর সারাদিনই হাইপার থাকতো, যখন তখন যেদিক সেদিক দৌড় দিত। কেউ পাগল বলতো, এক একজন এক এক ধরনের কথা বলতো, কিন্তু আমার তো বাচ্চা, আমি তো ফেলে দিতে পারবো না। তারপরেও ওই বাচ্চাটাকে দেখার জন্য ছোট বাচ্চাটাকে দিয়ে দিতে হয়েছে আমার, কারণ দিলে দুইটা মানে দুই ভাইকে একসাথেই রাখার ইচ্ছে ছিল আমার, যে মা হারাক আবার ভাই হারাক এমন না, শুধু মা হারাক কিন্তু ভাই ভাইয়ের সাথে থাক। এর জন্য আমি আমার বাচ্চাটাকে দিয়ে দিছি ওর বাবার কাছে। কিন্তু আপনাদের বিয়েটা তো অসম্ভব সুন্দর বিয়ে ছিল। হ্যাঁ, আমাদের পরিচয়ও মানে ওরকমই ছিল। ফোনে আমাদের পরিচয় হয়েছে, কেউ কাউকে দেখিনি। 1 বছর পরে আমাদের দেখা হয়, ওখান থেকেই শুরু। আমি যখন এসএসসি পরীক্ষা দিব তখন আমাদের পরিচয় হয়, ওখান থেকেই শুরু আর কি। তারপর ইন্টারে আমি হোস্টেলে থাকি, হোস্টেলে বসেই আমার মানে এটা নিয়ে খুব বাবা মার সাথে একটু দ্বন্দ্ব হয়েছিল। বাবা মা ওর সাথে আমাকে মানে দিতে চায়নি একদমই, তো পড়াশোনার খরচও বন্ধ করে দিয়েছিল। শেষের দিকে ওই আমাকে খরচ দিছে পড়াশোনার। আমি বরিশালে ছিলাম, ও ঢাকাতে। তারপর হচ্ছে আমি যখন এসএসসি পরীক্ষা শেষ হয় তখন, এইচএসসি পরীক্ষা শেষ হয় যখন, তখন ও আমার মার কাছে প্রস্তাব পাঠায়। আমি বলছিলাম, কারণ আমার মানে পালিয়ে যাওয়ার কখনোই ইচ্ছা ছিল না। তারপর হচ্ছে আমার মা একদমই রাজি হয় না, ওরে অনেক বকাঝকা করে এই নিয়ে 3 মাস। আমার মা কিন্তু আমার জন্য সিকলও বানাইছে, আমার বাসায় এখনো সিকল আছে, বড় মোটা তালা আছে, প্রতিদিন আমাকে মারতো এই নিয়ে। মানে তাদের ইচ্ছে ছিল অন্য জায়গায় বিয়ে দেবে, প্রতিদিনই আমাকে মারতো। তো তারপরে শিকল দিয়ে বেঁধে রাখতো আপনাকে? শিকল, হ্যাঁ একবার শিকল দিয়ে বাঁধছে, পরে আমার নানু এসে আমাকে মানে শিকল থেকে খুলছে, মানে আমি যেন ওয়াশরুম পর্যন্ত যেতে পারি এরকম বড় শিকল এখনো আছে আমাদের বাসায়। ও মাই গড। মানে আমার ফ্যামিলিটা এমনই, মানে কোনো ছেলে মানুষের কাছে ঘিসতে পারবে না, হাসাহাসি করতে পারবে না, কথা বলতে পারবে না, মানে এরকম। তো এই নিয়ে ফোন ভেঙেও ফেলছে, ফোন আটকে রাখতো, এমন আছে ফোন কোথায় রাখতো, চালের ড্রামের মধ্যে রাখতো আমার মা। আমি ওখান থেকে দেখা গেছে চুরি করে 4-5 দিন পরে একটু কথা বলতাম। মানে আমার মা যখন পানি আনতে যাইতো আমি খেয়াল রাখতাম যে পানি আনতে যাওয়া আসার দূরত্ব কতটুকু, 1.5 মিনিট। তো ফোনটা ওইখান থেকে নিয়ে 1.5 মিনিট কথা বলতাম, আবার রেখে দিতাম, আবার মানে এইভাবে করে একটু একটু কথা হতো আর কি। তো আমার ভাই আমাকে হেল্প করছে যখন বাড়ি থেকে পালাবো। তো আমার মা হচ্ছে রাতের বেলা ঘুমাইতো না, সারা রাত নামাজ পড়তো, আমাকে পাহারা দিত। আমি বলছিলাম যে তোমরা যখন আমাকে দিবা না আমি পালাই যাব, আমি এমনি এইভাবে যাইতে চাই নাই, আমি পালাই যাব। আমি চাইছিলাম পড়াশোনা করতে, তো তোমরা তো আমাকে করাবা না। যদি রাজি হইতো, আমার ইচ্ছা ছিল আমি অনার্স কমপ্লিট করে তারপরে বিয়েটা হবে, এরকম কিছু। কিন্তু তারা ওই সময় আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে, আর এদিকে ওর সাথেও রাজি না। আর ওকে আমি বলছি আমি আসতে পারি এক শর্তে, আমাকে পড়াশোনা করাতে হবে। তো সে বলছে হ্যাঁ আমি পড়াশোনা করাবো। আমার আবার মানে পড়ার দিকে খুবই খেয়াল ছিল, সায়েন্সের স্টুডেন্ট ছিলাম আমি। তো
এই নিয়ে আমার মা আমি আবার খুব জেদি ছিলাম, তো ভাবছে কি যে হ্যাঁ আমি যেহেতু বলছি যাব যাব। তো মা হচ্ছে সারা রাত আমাকে পাহারা দিত, আর সারাদিন আমার ছোট ভাইটা আমাকে পাহারা দিত। মানে আমার সাথে কেউ কথাও বলতে পারতো না, কেউ কথা বললে আমার মা তাকে গিয়ে ধরতো, কি বলছে ও, মানে এরকম, মানে সব দেন সময়। বিয়ে থা হইলো, তারপর? ওইখান থেকে তারপর পালায় আসলাম, আমার ভাই হেল্প করলো। আর ও হেঁটে গেছিল কি বলে লঞ্চ ঘাট পর্যন্ত, যেটা মাওয়া মাওয়া পর্যন্ত হেঁটে গেছে। আমি ওইখান থেকে আসছি রাত 2টার সময় আমাদের দেখা হয়েছে। তারপর ঢাকায় এসে আমাদের বিয়ে হয়। এরপর 1.5 বছর বাবা মা পরিচয় দেয় না। তো আমার নানা হচ্ছে আমাদের সাথে মিলাই দেয় মার সাথে। তো এরপর থেকে মা মেনে নেয়, ওইভাবে আসা যাওয়া ছিল। তো আমি আবার বরিশাল বিএম কলেজে ভর্তি হই পড়াশোনার জন্য। অনার্সে যখন ভর্তি হই তখন আমি জুলজিতে ভর্তি হই, পরে আবার ওটাকে মাইগ্রেশন করে কেমিস্ট্রিতে যাই। ওই সময় সে আমাকে পড়াশোনা অফ করে দেয়। আমি তখন কনসিভ করি। কে অফ করে দেয়? ওই আমার হাজবেন্ড। কেন? ও বলতেছে তুমি আমার থেকে বেশি শিক্ষিত হবা, এটা কি ঠিক? মানে ও ইন্টার কমপ্লিট করে, তো এটা কি ধরনের লজিক? আমি জানি না, ও আমাকে সবকিছুই মিথ্যা বলছে, মানে ওর ব্যাপারে। এখন ও চায় না যে আমি ওর থেকে ভালো কিছু করি। সবই তো ঠিক যাচ্ছিল, তাহলে ঝামেলাটা কেন আর কোত্থেকে শুরু হলো, কখন? ঝামেলা না কোনো, ও মানে এমনই একটা ছেলে, আমি কারোর সাথে মিশতে পারবো না, হুম। আমি পাশের ফ্ল্যাটেও যেতে পারবো না। সারাদিন বাসায় বসে থাকবো, ল্যাপটপ এনে দিছি, তুমি সারাদিন ল্যাপটপে মুভি দেখো, আর আমি তোমাকে ঘুরতে নিয়ে যাবো, আশেপাশে কারোর সাথে কথা বলতে পারবে না, ওকে। তোমার কোনো ফ্রেন্ড সার্কেল থাকতে পারবে না, ছেলে বন্ধু, কোনো মেয়ে ছেলে বন্ধু, বন্ধু কোনো? মেয়ে বন্ধু কিচ্ছু না, ওকে। কারোর সাথে কথা বলতে পারবে না। তো এই নিয়ে হচ্ছে আমি সাইফুডসে ভর্তি হয়েছিলাম। ওইখানে একটা ছেলে একদিন আমাকে ফোন দিয়ে বলতেছে আমি কালকে কি ক্লাস আছে, এই কথাটুকু বলার কারণে সে আমাকে সাইফুডসে যাওয়া বন্ধ করে দেয়। অনেক গ্যাঞ্জাম করে, আমি ইচ্ছা করে বন্ধ করি। হুম। অবশ্য দেখি যে মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া, তো এরপরে বলি আমি আর যাব না। হুম। এরপরে পড়াশোনা, ওই যে যখন আমি অনার্স করতেছিলাম বেবি কনসেপ্ট করে, তখন 4 মাস, তো ওই সময় দেখি 2 দিন পর পর ঝগড়া করে আমার সাথে, এটা নিয়ে, মানে শুধু শুধু, মানে সে আমাকে পড়তে দিবে না। আচ্ছা আমি ইচ্ছা করে পড়া বাদ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে বাবার বাড়িতেই থাকি, বাবার বাড়িতেই ছিলাম বরিশালে। সে হচ্ছে এখানে একটু নিজেকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করতেছিল, দোকান নেওয়ার জন্য চেষ্টা করতেছিল। তখন তো ফার্স্ট টাইমে তো কর্মচারী ছিল, যখন বিয়ে হয় 7,000 টাকা বেতন পেত সে, ওই দোকানে কর্মচারী ছিল। পরে হচ্ছে আমরাও পারিবারিকভাবে যতটুকু পারি হেল্প করি ওইটুকু। তারপর হচ্ছে আমার বাবা একটা ওকে এবার চেন দেয়, দেখার পরে ওই চেনটা বিক্রি করে ও দোকানের অ্যাডভান্স করে, এরকম অবস্থা। তো আমি বাবার বাড়িতে ছিলাম, আমার কোনো খরচ টরচ কিছু দেওয়া লাগে না। আমি বলছি তুমি তোমারটা করো, আমার কিছু দরকার নেই, আমি যেহেতু পড়া অফ করে দিছি আমার আর কোনো খরচও দেওয়ার দরকার নেই, তুমি তোমারটা আগে করো যা করার। কারণ আমার মা বাবারও কথা ছিল এটাই, ও কিছু করুক। এরপর আমার বেবিটা হলো খুলনায়। তারপর 4-5 মাস পরে আমি ঢাকায় আসি। আসার পরে ওই ওই সময় বেশ ভালো ছিল, বাচ্চাকে সময় দেওয়া, যেমন আমার বাচ্চাকে লালন পালন ওই করছে, সারা রাত নিয়ে বসে থাকতো, ওই খাওয়ানো, তারপর ওয়াশরুম পরিষ্কার করা সব ম্যাক্সিমাম ওই করছে, আমাকে করতে দেয়নি। আমার বলতো কি তুমিই তো একটা বাচ্চা, তোমারই তো সব কাজ করে দিতে হয়, আর ওর কাজ কিভাবে করবা। আমি এখনো কিন্তু বাচ্চাদের নিতে পারি না, তো ওই দেখাশোনা করছে। এইভাবে করতে করতে কয়টা বছর গেল, আমার ভাইকে নিয়ে আসলো আবার ওর দোকান দেখাশোনা করার জন্য। ওই সময় একটা দোকান নিছে, তো আমার ভাইকে নিয়ে আসছে যে আমি একা পারি না, তোমার আব্বুকেও তো সময় দিতে হয়, বাচ্চাকে সময় দিতে হয়, তুমি আসো। তো আমার ভাইকে নিয়ে আসছে, আমার ভাইও থাকে এখানে 16 সাল থেকে মাল্টিপ্ল্যানে। তো হচ্ছে এইভাবে দ্বিতীয় বেবিটা আবার কনসিভ করে। তখন আমি আবার ডিগ্রিতে ভর্তি হই। আমার বাবা বলছে যে ভর্তি হওয়ার জন্য, আমি ডিগ্রিতে ভর্তি, তখন আবার দ্বিতীয় বেবিটা কনসিভ করে। এখন সেই মানে অজুহাত তুমি আর পড়তে পারবে না, পড়ার দরকার নেই, ঠিক আছে আমি এটা অফ করে দিই, আমি আর পড়ি না। এরপরে আমাকে খুলনা পাঠায় দেয়, বলে তুমি এখন খুলনা যাও, আমার কাছে টাকা নেই, এত ভাড়া দিয়ে আমি থাকতে পারবো না, তুমি খুলনা চলে যাও। মানে যখন যা বলবে আমি তাই, যেভাবে চালাই আমি সেভাবেই চলি। আপনার নিজের কোনো সে নেই? না, আমার নিজের কোনো সে নেই। কেন? মানে আমার মনে হয়তো কি ওর সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, ও যা করবে আমার ভালোর জন্যই করবে, এরকম মনে হয়তো।
ওর মানে আমার সবসময় মনে হয়তো ও আমার অলংকার, কারণ আমি কখনো ওর কাছে কিছু চাইও নাই। আমার এরকম মনে হইতো যে আমার হাজবেন্ডের যদি কিছু থাকে সেটা আমার কিছু দরকার নেই এক্সট্রা করে। এই সংসারে বের হয়ে আসাটা কেমন করে, কেন? আহ, আসলে আমি বলতেছি, আসতেছি এখানে। আমি তারপর খুলনা থেকে যখন ঢাকায় আসি, তখন আমার বেবিটার 1 বছর বয়স। ঢাকায় ও ফ্ল্যাট নেয়, এটা নবোদয় হাউজিং আর কি, একটা ফ্ল্যাট নেয়, ওইখানে উঠি। 3 বছর খুব ভালোই ঠিকঠাক গেছে। করোনাকালীন সময় আমাদের বাড়িতেও গেছিল, 3 মাস করোনা ছিল যে, যখন আমাদের বাড়িতে 3 মাস ছিল। তো ওখান থেকে মোটামুটি ভালোই, মানে ওই সময় এত প্রবলেম ছিল না। তার কিছুদিন পরে আর কি করোনা মানে 20-এর শেষের দিকে ও আমাকে একদিন হঠাৎ করে খুলনা পাঠায়। এর মধ্যে ওর সাথে একটা মেয়ের যোগাযোগ হয়, মানে আমি যখন বরিশালে থাকি, বরিশাল থেকে আসার সময় লঞ্চে একটা মেয়ের সাথে ওর দেখা হয়। আমার ছোট বাচ্চাটা দৌড়ে গিয়ে ওই বাচ্চাটার সাথে খেলা করে, ওই মেয়ের একটা বাচ্চা আছে। তো ওরা খেলতেছে, তো ওই সময় ওই মেয়ের সাথে কথা বলছে, আমাকে এসে বলছে। আমি এবার লঞ্চে বের হই নাই, যেহেতু আমি তো আবার পর্দা করতাম, হাত মোজা পা মোজা ছাড়া বের হইতাম না। তো ও হচ্ছে আমাকে এসে বলছে যে এরকম একটা মেয়ে দেখছি, খুব সুন্দর স্মার্ট, টি শার্ট প্যান্ট পরা ছিল, বোঝাই যায় না যে তার একটা ছেলে আছে এরকম। তো আমি এটা কিছু মনে করি নাই, থাকতেই পারে, বলতেই পারে। তো ওটা কিছু মনে করি নাই। এর মধ্যে হয়েছে মেয়ের সাথে মাঝে মাঝে হয়তো যোগাযোগ হইতো, একদিন বলছিল যে ফোন দিছে আমাকে, না ওটাও আমি কিছু মনে করি নাই, কারণ ব্যবসায়ী কাজে বা হতে পারে, ফোন দিলেই যে আমি অসন্দেহ করবো এমন তো কিছু না, আমি কিছু Right. মনে করি নাই। তো এইভাবে চলতেছে। 20-এর শেষের দিকে আমাকে খুলনা পাঠায়, বলে তুমি গিয়ে ঘুরে আসো। যে মানুষটা আমাকে হাত খরচও দেয় না ঠিকঠাক মতো, সে আমাকে প্রতি মাসে 2000 করে হাত খরচ দিচ্ছে। 2000 টাকা দিচ্ছে, এটা আমার কাছে অনেক বড় একটা অ্যামাউন্ট আর কি। ঢাকাতে না খুলনা? ঢাকাতে। ওকে। খুলনা মাঝে ছিলাম, বাচ্চাটা হওয়ার পরে আবার ঢাকায় চলে আসি, ফ্ল্যাট নেয়। তখন আমার ছোট ভাইকেও তখন নিয়ে আসে, যে 2টা বাচ্চা কে পালবে, কারণ আমার শ্বশুর শাশুড়ি সবাই, শ্বশুর নাই শাশুড়ি আছে, সে হচ্ছে মেজো ভাইয়ের সাথে থাকে, সে আসবে না, সে আসতে চায় না ঢাকায়, তারা মাঝে মাঝে বেড়াতে আসে আর কি, দেখা গেছে বছরে একবার আসে। তো আমাকে দেখার মতো কেউই নাই। আর ও সবসময় বলে তুমি নিজেই তো বাচ্চা, তুমি কেমনি কি করবা, এর জন্য আমার 2টা ভাইকেই নিয়ে আসছে, আমার ছোট ভাইটাকে নিয়ে আসছে। মানে আমার ছোট ভাইটা আমার ছোট বাচ্চাটাকে ওই পালছে বলতে গেলে, কারণ ঘরে তো আরো কাজ আছে, আমার দেখতে হতো, সবকিছুই ম্যানেজ করতে হতো। তো এইভাবে চলতেছিল। তো সেই খুলনা থেকে আমাকে যখন খুলনা পাঠায়, ওই টাইমে হচ্ছে ওই মেয়ের সাথে দেখা করে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। তো আমি ওইখানে 15 দিন থাকার পরে আমাকে ডিসেম্বর মাসের শেষের দিকে 28 তারিখের দিকে নিয়ে আসে, 20 সালে এটা। তারপর ওখান থেকে আসি, তাও কিছুদিন টুকটাক ভালোই ছিল দেখলাম। আর আমার কিছু হলে ওর জান বের হয়ে যেত, এরকম অবস্থা। তো খুলনা যখন যায়, আমি হঠাৎ করে আমার পেটে ব্যথা, বুকে ব্যথা, মানে একসাথে হয়, খুব কান্নাকাটি করতেছিল, অনেক কান্নাকাটি করছে। সে নামাজ পড়ছে, আমার ব্যথা ভালো হয়ে যাওয়ার পরে সে উঠে দেখি নামাজ পড়ে আমার জন্য, এরকম। মানে এত বন্ডিং ভালো ছিল, আমি কি বলবো, আমার কাপড় ধুয়ে দিত, নখ কেটে দিত। প্রথম পর্যায়ে তো আমার নখ কেটে দিত, আমি নখ করতে পারতাম না, মাছ বেছে খাওয়াতো এরকম। আর অফিসের শেষ হলে তার 5 মিনিট দেরি হতো না, চলে আসতো, এসে আমাদের নিয়ে বাইরে যেত, ঘুরতে যেত, মানে সবকিছু ঠিকঠাক ছিল। তো এর জন্য তো আর আমি অন্য কিছু ফিল করতাম না, আর কারোর সাথে কথা বলার আমার দরকার হতো না, সারাদিন ওর অপেক্ষায় বসে থাকতাম। তারপর হচ্ছে আমি যখন ঢাকায়, ও আমাকে নিয়ে আসে খুলনা থেকে, এরপর আস্তে আস্তে দেখি চেঞ্জ। সে সকাল 6টায় বের হয়, সকাল 6টা পারলে সে 5টায় বের হয় এরকম, আর রাত 12টা-1টার সময় বাসায় আসে। আমি 2টা বাচ্চা নিয়ে পাগলের মতো হয়ে যাই। আমার বড় ছেলেটা তো একটু সমস্যা, ও হচ্ছে সারাদিন ভাঙচুর করবে, আর দেখা গেছে আমার ছোটটাকে কোন সময় মেরে ফেলে সেটারও কোনো সিকিউরিটি নেই, এমন অবস্থা। যদি একটু সুযোগ পায়, রান্নাঘরে গেল, মুসুরির ডাল নিয়ে আসলো, এসে এরকম মানে ছড়ায় ফেলে ওটার উপর দিয়ে গাড়ি চালাবে। ওই যে একটা শব্দটা হয়, এর জন্য মজা পায়, গাড়ি চালায় ফেলে। আবার কি করবে, বেডরুমের দরজা লাগাই দিবে, এরপর ওয়াশরুমে কাপড় দিয়ে ওই যে জালিটা আছে না, জালিটা আটকাবে, সব কলগুলো ছেড়ে দিবে। একবার হচ্ছে পুরো 1600 স্কয়ার ফিটের বাসা, পুরো বাসা পানিতে ভরে গেছে, চালের বস্তা পানিতে ভাসতেছে, সোফা পানিতে ভাসতেছে, এরকম অবস্থা।
সেই কাজের বুয়া নিয়ে আমার ভাইদের নিয়ে সে পানি সিজতে সিজতে আমার জান শেষ হয়ে গেছে। মানে বাচ্চা এত বিরক্ত করতো, খাবার তো খাইতোই না। একবার খাবার খাওয়াইতে গিয়ে ওর 2টা দাঁত আমি ভেঙে ফেলছি, মানে চামিজে লেগে দাঁত ভেঙে চলে আসছে। আর আমার এই যে হাতের এই নখ সবকটা মানে পচে পড়ে গেছে, নতুন করে এগুলো হওয়া। মানে ওরে খাওয়ানোর এত টাইম, এত লং টাইম, মানে ওরে খাওয়াতে গেলে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে যেত। তো 2টা ছোট ছোট বাচ্চা একটার পর একটা, একটাকে খাওয়াইয়া আবার আরেকটা খাবার শুরু করতে হইতো। Oh তো my এরকম God. করতে করতে আঙুলের সবকটা নখ আমার নষ্ট হয়ে গেছিল, মানে ফুলে ফুলে উঠতো, একদম পয়জন হয়ে গেছিল এরকম অবস্থা। মানে এত কষ্ট করে আমি বাচ্চাটাকে পালছি, আর সে 8-9 বছরের বাচ্চা, সে কখনো ওয়াশরুমে পায়খানা করতে পারতো না, যেখানে সেখানে যখন যেমন চায়, মানে ওর ব্রেইনে কোনো কাজ করে না। এই বাচ্চাটাকে এত কষ্ট করে পালছি আমি, কখনো তারপরও বিরক্ত হতাম না। ওই ছোট ছেলেটা হওয়ার পর একটু বিরক্ত হতাম, দেখা গেছে ওরে মারতো, উড়ে ধরবো না উড়ে ধরবো। আবার ওর বাবা ওরকম সময় দেয় না, সকালে যায় সে রাতে আসে, আর খুব একদম স্মার্ট ভাবে যায়, মানে খুব পারফিউম গাঢ় করে দিয়ে, কানে হেডফোন দিয়ে তারপর সে যায়। হঠাৎ করে চেঞ্জ, একটা মানুষ কিভাবে এরকম করে চেঞ্জ হয়? এত ভালো মানুষটা, সে বাচ্চাদের এত কেয়ার করে। আমাদের গ্রামের বাড়িতে যখন যাইতো, সে আমারই না দেখলে অস্থির হয়ে যাইতো, সে ওয়াশরুমে যাইতো, আমার বাইরে দাঁড়ায় থাকতে হইতো, এরকম অবস্থা। সেই মানুষটা হঠাৎ করে এত চেঞ্জ, তো আমি তখন, আমার না সন্দেহ হয় নাই যে এরকম কিছু হতে পারে। আমার ধারণা ছিল যে একটা মেয়ে বিয়ের পরে তার দ্বিতীয় কোনো পুরুষ তার জীবন আসতে পারে না, আসে না, বা চিন্তাও করতে পারে না। আর একটা ছেলেও ঠিক তেমনি। পরকীয়া শব্দটা জানেন আমি আগে জানতামই না, কারণ আমি আগে ফেসবুকও চালাই না। আমার ফেসবুক ওপেন করছি আমি 19 সালে, তাও আমি বুঝি না, আমাকে দেয় না ওপেন করতে, কোনো রকম করছি আর কি। আমি এগুলো কিছুই বুঝতাম না। পরকীয়া শব্দটা আমি পরে শুনছি, তাও যখন আমি থানায় গেছি তখন। এর আগে আমি এই শব্দটাও জানতাম না। যাই হোক, এইভাবে তো সেই রাতে, অত রাতে আসবে, আমি ভাবতাম কি হয়তো অফিসের কাজে ব্যস্ত, আমাকে বলতো অফিসের কাজে ব্যস্ত। তো আমাকে আরো সে টাকা বাড়াই দিল, প্রতি মাসে হাত খরচ সে আরো 2000 টাকা বাড়াই দিল। আবার এমনিতেও দেয় খেলনা টেলনা, আর নিচ থেকে দোকান থেকে তো আনতেছে অগণিত। দোকানে বিল হচ্ছে দেখা যাচ্ছে 35-40 হাজার টাকা বিলেই হচ্ছে দোকানে মাসে। সে তো সময় দিচ্ছে না, আর আমি ওইভাবে ওদের নিয়ে পার করতেছি সময়। তো যাই হোক, এইভাবে হচ্ছে রাতে, অত রাতে আসতেছে, আমি ওর জন্য জুস বানায় ফ্রিজে রেখে দিতাম, যে এত রাতে আসবে, কষ্ট করে সারাদিন কষ্ট করে আসবে, প্রতিদিন কোনো না কোনো একটা ড্রিঙ্কস বানায় রেখে দিতাম আমি। তো এসে সে ড্রিঙ্কসটা খেয়ে শুয়ে পড়তো, সে ডিনার করে আসছে, সে খাবে না তো। হুম, আর আমি তার জন্য বসে থাকতাম, মানে কয়েকদিন আমি না খেয়ে শুয়ে পড়ছি তার সাথে। হুম। সে বলে বাইরে থেকে খেয়ে আসছে। পরকীয়াটা ধরা পড়লো কবে? এই যে এর মধ্যেই এইভাবে চলতেছিল। ওয়াশরুমে সে আধা ঘন্টা 1 ঘন্টা সময় কাটে, ওয়াশরুমে থাকে। তো আমি তো আসলে বুঝতে পারি নাই কেন থাকে এরকম। তো হঠাৎ করে একদিন আমার বাচ্চার হাতে ফোনটা দিয়ে, সে হচ্ছে ওয়াশরুমে গেছে, বাচ্চা গেমস খেলতেছে, ফোন ছাড়া কিছুই ভালো লাগে না ওর। তো হচ্ছে তখন একটা এসএমএস আসে, কি ব্যাপার এখনো তুমি লাইনে কেন? যখন এই এসএমএসটা আসে, তখন আমার ছেলে রাগ করে ফোনটা ফালাই দেয়। আমি এবার ফোনটা তুলে আনি। তো আনার পরে দেখি যে ওইটা লেখা। তো আমার একটু সন্দেহ হয়। তো আমি ওর যে আইডিটা, ওই নাম্বারটা, মানে আইডির নামটা মনে রাখি। তো মনে রেখে আমি আবার দেখছি দুপুরে ওদের কথা হয়েছে 1 ঘন্টা 45 মিনিট এরকম ভিডিও কলে। আর কিছু না, আগেরগুলো সব ডিলিট করে ফেলছে। তারপর আগের কনভারসেশনগুলো ডিলিট করে আমি আর অত করি নাই। তো আমি ওই আইডিটা, ওর যে মানে আইডির পাসওয়ার্ডটা, ওটা আমি নিয়ে নেই। তো নিয়ে আমার ফোনে লগ ইন করি, লগ ইন করে রেখে দেই আমার ফেসবুকে। তো দুপুরে 1:30টার দিকে ওই মেয়ে নক দিছে, কি করতেছো, কি করো এরকম। আমার কাছে ওই স্ক্রিনশটটা এখনো আছে। বলে কি করো, তো আমি আবার লিখছি অফিসে। ও তখন সোহাগ তখন ফোনে ছিল না, অফিসে। পরে আবার কোথাও ঘুরতে যাওনি? মানে ও খালি ঘুরে, এখন খালি ঘুরে, আগে ঘুরতো না, আমাকে রেখে কোথাও যাইতো না। কেউ যদি বলতো যে চল তোর টাকা দেওয়া লাগবে না, কক্সবাজার নিয়ে যাবো, তাও যেত না এরকম। আর সে এখন শুধু ঘুরে ঘুরে, আর ওর সাথে কথা বলে ভিডিও কলে, ওকে নিয়েও ঘুরে। তো আমি আমার বলতেছি না, তুমি কি যেতে চাও?
বলছে হ্যাঁ অবশ্যই। এটা বলার পরে ওই মেয়ে কল দিছে। কল দেওয়ার পরে আমি ফোন রিসিভ করে চুপ করে আসছি। এখন বলে কি হলো, কথা বলো না কেন, কি হয়েছে তোমার, কথা বলো। আহ, আমি লাইন কেটে দিছি, মানে আমার আর কিছু বলার ভাষা নেই। মানে আমার ভিতর থেকে এত কষ্ট লাগতেছে, মানে আমার সারা জীবনের বিশ্বাস, মানে আমি আপনাকে বুঝাইতে পারবো না যে অনুভূতিটা কি। যাই হোক, এরপর আমি আবার ওর কল দিই। পরে বলে কি হয়েছে তোমার, ফোন দিয়ে কথা বলো না কেন। আমি আস্তে করে লাইনটা আবার কেটে দিই, কেটে ফোন দিই। ফোন দিয়ে আমি ওর আইডিতে ঢুকি, দেখি ওর প্রত্যেকটা ছবিতে লাভ রিয়েক্ট দেয়া। আর আমি ওরে নিয়ে একটা ছবি ছাড়ছিলাম, আমার মুখে স্টিকার লাগানো ছিল, সেই ছবিটাও অনলিমিট করে রাখছে। পরে হচ্ছে প্রতিটা ছবিটা লাভ রিয়েক্ট দেয়া। আমি আবার করছি কি, ফোন দিয়ে বলতেছি তুমি এই মেয়েটা কে। ও আমাকে তখন তুই তুকারি শুরু করে দিল। হ্যাঁ করছি, যা মন চাইছে তাই করছি, তাতে তোর কি হয়েছে। পরে আমি বলছি তুমি আমাকে এই ধরনের ভাষা বলতেছো কেন, এর থেকে ভালোবাসা আর করতে পারি না। ও বলে লাইন কেটে দিচ্ছে। পরে আমি কি করব, কাকে ফোন দিব। ওর একটা ফ্রেন্ড আছে, উনি হচ্ছে আমাদের বাসায় আসতো প্রায়, উনি আমাকে মানে বোন ডাকছে। তো আমাকে বলছিল কি যদি কোনো প্রবলেম হয় আপু ফোন দিয়েন, সমস্যা নেই। একসাথে ওরা তখন একই শোরুমে পার্টনারশিপে ছিল। তো আমি আবার ওই ভাইয়াকে ফোন দিছি। ফোন দেওয়ার পরে হচ্ছে বলে ব্যাপারটা আমি দেখছি। আমি বলছি না ভাইয়া, এরপরে আর থাকা যায় না। সে তো একবার ভুলও স্বীকার করে নাই। সে তো বলতে পারতো যে নি এটা অন্য কেউ ছিল বা কিছু। সে তো এরকম কিছু স্বীকার করে নাই, তার মানে ব্যাপারটা সত্যি। তাহলে আমি কি করবো, আমি চলে যাব। এছাড়া তো আমি আর কোনো ওয়ে দেখতেছি না। পরে বলতেছে না আপু আপনি যাবেন না, আমি আসতেছি। আমি বলছি না আপনার আসার দরকার নেই, আপনার আসার দরকার নেই, আপনার আশা লাগবে না। আমি ওই দিন সারাদিন রান্নাও করি নাই। আমার ভাইয়ের বউ, আমার ভাই আবার নতুন বিয়ে করছে, আমার ভাইয়ের বউ তখন আমার বাসায় নিয়ে আসছিলাম। আল্লাহর রহমত ছিল, ও ছিল বাসায়, সব চোখের উপরে দেখছে। তারপর হচ্ছে আমি তাকে আসতে নিষেধ করছি। তারপর আমি রান্না বান্নাও করি নাই, আমার ভাই বউ না খাওয়া, মানে আমরা সবাই, মানে আমার ওই কোনো সেন্সই নেই। আমি বলছি তোরা খাইলে খা, না খাইলে না খা, আমার কিছু ভালোই লাগে না। পরে ভাইয়া আসছে, যে বলছে যে আসবে। এখন যাই হোক আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, সে যখন আসবে আমার কিছু করতে হবে, আমি ওই মেন্টালিটিতেও তখন রান্না করছি তার জন্য। এর মধ্যে তারা আসছে, তো 2-3 ঘন্টা পরে আসার পরে মানে আমার বেডরুমে বসে আলোচনা হলো। এখন ভাইয়া বলতেছে যে এটা হচ্ছে একটা কাস্টমার, ওইভাবে কথা হয়েছে, এটা কাস্টমার, অন্য কেউ না, আপনি ভুল বুঝেন না। ওর মুখ থেকে ও কিচ্ছু বলে না, ও চুপ করে বসে আছে, যা বলার ভাইয়াই বলতেছে। পরে আমি বলছি আচ্ছা ভাইয়া, মানুষের ভুল হয়, আপনি আসছেন যেহেতু আমি ক্ষমা করে দিছি, কিন্তু ও যে আমার বিশ্বাসটা যে মানে ভাঙলো, এইটুকু শুধু অর্জন করে নিতে বললেন, আর কিছু দরকার নেই। আমি আর এটা মুখেও আনবো না, আমি ভুলে গেছি, এখানেই শেষ, এইখানেই ব্যাপারটা, ওখানেই ধামাচাপা। এরপর দেখি ওর মন খারাপ, মানে মন খারাপ করে থাকে। সে 2-3 দিনেও আমার সাথে ওইভাবে কথা বলে না, মুখ গোমরা করে থাকে। এর আগে যা ছিল এখন আরো বেশি গোমরা করে থাকে, তার খাইতে ভাল লাগে না, কিছুই ভাল লাগে না। আমি তারে খুশি করার জন্য, আমি শাড়ি পরতে পারি না, খুশি করার জন্য শাড়ি পরে তারে মানে টেনে টেনে নিয়ে এসে আসো ছবি তুলি আমরা, মানে সে তার মনটাকে ভালো করার জন্য। কিন্তু না, কোনো কাজই হয় না। পরে আমি আমার ভাইকে বলি কি তুই একটা কাজ কর, তোর বউকে নিয়ে চলে যা, এই ঝামেলার মধ্যে থাকার দরকার নেই। পরে ওকে নিয়েও চলে যায়, মানে বাড়িতে দিয়ে আসে। আর সোহাগের মধ্যে তো আমার মধ্যে এইভাবে চলতেছে, আমি ব্যাপারটা সব ভুলে গেছি, আমার একদমই মাথায় নেই এগুলা। কিন্তু সে ওই ওয়াশরুমে ঠিকই তার 1-1.5 ঘন্টা টাইম। আর এমন একটা অবস্থা, আমি এই 3-4 মাসে আমি আপনাকে বলি, আমার না এইগুলো মাথায় আসে না যে ও এরকম কিছু হতে পারে। মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ আছি, শুয়ে আছি একসাথে পাশাপাশি, মানে একটা মানুষ আর একটা মানুষের পাশাপাশি যেভাবে শুয়ে থাকে ওইভাবেই, কোনো মানে ফিল ওর মধ্যে নাই। আমি ভাবছি ওর হয়তো কোনো সমস্যা হতে পারে, যেহেতু সকালে যায় রাতে আসে, অনেক কাজের চাপ প্রেশার হতে পারে, এই কারণে কোনো প্রবলেম হতে পারে। তো এগুলো না আমি তাও আমি কিছু মনে করি নাই। আমি আমার কাজ করতেছি, সে তার কাজ করতেছে। তো আমি আমার বান্ধবীর সাথে আলোচনা করলাম এই নিয়ে। আর আমাদের মধ্যে তো মন কষাকষি ওভাবে হচ্ছেই, হুম। ছোটখাটো টুকটাক ব্যাপার, বাচ্চাকে শুধু শুধু মারতেছে, তো এইগুলো আমি নর্মালি নিয়ে নিছি, মানায় নিছি আর কি। তো আমার বান্ধবীকে বললাম, ওর হাজবেন্ড আবার হচ্ছে ডক্টর। তো ও বলতেছে এটা তো কোনো স্বাভাবিক কথা নেয়নি। হুম। আমি বলছি স্বাভাবিক না তাহলে কি হচ্ছে, ও তো কাজ টাজ করে হয়তো এই কারণে। তো বলতেছে আচ্ছা আমি তোর ভাইয়ের সাথে আলাপ করে দেখি। তো
তো আলাপ করে তো ভাইয়া আবার বলে কি ডাক্তার দেখাইতে ওকে। তো আমাকে জিজ্ঞেস করলো ওর খাওয়া দাওয়া সবকিছু, লাইফস্টাইল সবকিছু জিজ্ঞেস করলো। তো বলতেছে এর তো কোনো প্রবলেমই হতে পারে না, কোনো প্রবলেমই হতে পারে না, এর অন্য কোনো প্রবলেম আছে, মেয়েলি কোনো প্রবলেম আছে। এই কথা বলার কারণে আমি আমার বান্ধবীর সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দিই। মানে আমার খুবই লাগছে আমার হাজবেন্ডকে নিয়ে এরকম একটা কথা বলা। এর মধ্যে হঠাৎ করে আমার কাজের বউ একদিন বলতেছে, আপা আপনার হাজবেন্ড যে নিচে বাচ্চাদের নিয়ে যায়, বাচ্চাদের দাঁড় করায় রাখে, ওদের তো মশাই কামড়ায়, আইসক্রিম একটা কিনে দাঁড় করায় রাখে, ওদের মশাই কামড়ায়, আর আপনার হাজবেন্ড তো ফোনে কথা বলে। মানে এখন আর বাসায় সে, মানে এটা হচ্ছে কি বিজনেস তখন অফ ছিল করোনার কারণে, অনেকদিন অফ, মাঝে মাঝে অফ দিত আর কি। তখন নিচে গিয়ে গিয়ে কথা বলতো, আর ওদের দাঁড়া করে আইসক্রিম একটা কিনে ধরাই দিত, পা ফুলাই ফেলতো বাচ্চাদের কামড়ে এরকম। তো আমাকে এসে বলার কারণে আমার ভালো লাগে নাই, আমি ওই বুয়ারেও টাকা দিয়ে বিদায় করে দিই। মানে উনি কেন বলবে আমার হাজবেন্ড, আমি কিন্তু খারাপ ব্যবহার করিনি ওনার সাথে, মানে টাকা দিয়ে বিদায় করে দিই। যে ওর নামে কেন বলছে, মানে ওর নামে কেউ কিছু বললে আমি শুনতে পারি না, আমার ওটা বিশ্বাসই হয় না। আর মনে হইতো কি দুইজনের মধ্যে দ্বন্দ্ব না তৈরি হয়। আর একটা ভয় কাজ করতো যে রিলেশনের বিয়ে তো হয়তো নাও টিকতে পারে। আর এত সুখ, মানে এত শান্তিতে আল্লাহ রাখছিল আমাকে, আমার ফ্রেন্ড সার্কেলরা দেখলেও খুব হিংসা করতো যে চারিদিকে ভরপুর এত আনন্দ, এতই হাজবেন্ড ওয়াইফের এত মিলমিশ। তো এটা সবাই ঈর্ষা করতো, আমারও এটা নিয়ে ভয় ছিল, সবসময় ভয় লাগতো। এর জন্য হচ্ছে আমি বুয়াকেও বিদায় করে দিই, যেন কোনো ঝামেলা না হয়, মনের মধ্যে সন্দেহ না আসে। তো এইভাবে গেছে। হঠাৎ করে একদিন রাতে সে দেখি ওয়াশরুমে যে ঢুকছে আর বেরই হয় না। এরপর আমি ইচ্ছা করে মজা করে বাইরে থেকে সিটকানিটা লাগাই দিছি যে কয়েক ঘন্টা থাকতে পারো থাকো। তো এসে আমি চা বসাইছি, তো আমার আর খেয়াল নাই যে আমি সিটকানিটা লাগাই দিয়ে আসছি। ওই ভিতরে বসে দরজা টাকাইতেছে আর আমার বকতেছে। তো এরপর আমি দরজাটা খুলে বলছি সরি সরি আমি ভুলে গেছিলাম। পরে বলতেছে, মানে এমন একটা বাজে গালি দিছে, আরো সাথে বলতেছে শুয়ারের বাচ্চা তুই কেন দরজা লাগাইছিস। পরে আমি বলছি এটা কি ধরনের ভাষা করতেছে, আমি তো ভুলে গেছিলাম, আমি তো সরি আগেই বলে নিছি, তুমি তো এরকম ভাষা কখনো করো না। তো বলতেছে তোর সাথে কি ভাষা করবে, হ্যাঁ, মানে আরো আরো খারাপ খারাপ ভাষা শুরু করছে। আমি এগুলো মুখে আনতে চাই না, এগুলো ওর আমার শিক্ষা নাই এগুলো, তাই বললাম না আমি। তো আমি বলছি তুমি আমাকে যে গালিগুলো দিলা একটা গালিও আমার জন্য না, এগুলো তোমার জন্য, কারণ আমার বাবা মা এই ধরনের শিক্ষা আমাকে দেয় নাই, আমার বাবা মাও এগুলো না, আমিও না। এই কথা বলায় সে আরো চেতে গেছে। এই তো অনেক ঝগড়া, ওই দিনকে ঝগড়া, এই ঝগড়াই আমাদের শুরু, এই ঝগড়া থেকেই মানে শুরু হয়ে গেছে। এখন সে তার ভাইকে ফোন দেয়, তার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে সে নিচে গিয়ে গিয়ে ফোন দেয়, আমার ব্যাপারে বলতেছে যে আমি খুব মানসিক টর্চারে আছি, এ নিয়ে আমাকে মানসিক টর্চার করে, মানে হ্যান ত্যান এগুলা নিয়ে খুব। এখন আমার মনে সন্দেহ লাগছে যে এই মেয়ের নিয়ে যেহেতু সূত্রপাত, এই মেয়ের খোঁজ আমার করতে হবে। আমি এই মেয়ের আবার ইনকোয়ারি শুরু করলাম, ওর আইডিতে ঢুকলাম, ঢুকে ওর কি আছে পরিচিত দেখলাম, ওর একটা ভাইকনা আছে, ওরে নক দিলাম। তো ওর কাছ থেকে আমি সব ডিটেইলি সবকিছু জানলাম। আমার একটা ফ্রেন্ড আছে পুলিশ, ওর নম্বর দিলাম এই মেয়ের। ও বলতেছে এই মেয়ের যে নামটা আছে আইডিতে এটা তো ফেক নাম। ওর সবকিছু অ্যাড্রেস আমাকে দিল আমার ফ্রেন্ড। আর হচ্ছে ওর ভাইকনা বলতেছে আমার খালা তো একটা বেয়াদব, মানে আপনাকে আমি কিভাবে ডিরেক্ট বলবো, বলছে আমাকে এইভাবে। Oh my God. মানে আমি তো তাও এইভাবে বলছি, আরো জঘন্যভাবে বলছে যে ওর কাজেই তো এসে এগুলো, ওর তো একটা বেয়াদব, একটা বাচ্চা আছে ওর, এই তো একদম কাটায় কাটা সব মিলে গেছে। এরপর আমি ওই মেয়েকে ফোন দিছি, পরে বলছে আমার হাজবেন্ডের সাথে তোমার কিসের সম্পর্ক, তোমার জন্য আমার হাজবেন্ড আমার সাথে ভালো ব্যবহার করতেছে না, আমাকে যা বলার সত্যি বলো, আমি তোমাকে একটা বকাও দিব না, কিছুই না। তো ওই মেয়ের ভাষা এত খারাপ, সে আমার সাথে উল্টা আমাকে মানে ভাষা খারাপ করে গালাগালি করছে। আমি যে একটা কিছু গালাগালি দিব, মানে আমি সেই অপশন পাই না, উল্টা আমাকে গালি দেয়। আমি বলতাম তুমি তুমি করে কেন বলো, তুমি চিনো না জানো না, তুমি করে কেন বলো। পরে বলতেছে আমি সবাইকেই তুমি করে বলি। আমি এবার সোহাগকে সেম প্রশ্ন করছি, ও তোমাকে তুমি করে কেন বলে, বলে ও সবাইকে তুমি করে বলে। মানে দুইজনের কথা একই রকম যুক্তি করে একই রকম আনসার করছে আমাকে, দুইজনের সেম। তো আমি তখন বুঝে গেছি যে ওদের সাথে ওদের কথা হয়, কন্ট্যাক্ট হয়, এই কারণে হচ্ছে আমাকে এখন সহ্য হয় না। তখন আমি পুরোপুরি বুঝে গেছি। তো ওই দিন আমি ওকে বলছি যে তুমি যে মেয়ের সাথে যোগাযোগ করো, আমি এখনো জানি ওই মেয়ের সাথে তুমি যোগাযোগ করো, আমার সবকিছু বোঝা শেষ, তোমার কি ওই মেয়েকে ভালো লাগে তাহলে আমাকে বলো। ওর হাত ধরছি আমি, এভাবে ধরে বলতেছি তুমি সত্যি করে বলো,
আমার অপরাধ কি বলো? আমি টিভি দেখি না, আমি ছেলেদের সাথে কথা বলি না, আমি বাইরে ঘোরাঘুরি করি না, এগুলো কি আমার অপরাধ? তুমি যা বলো সব কথা শুনি, এগুলো কি আমার অপরাধ? সারা রাত আমি নামাজ পড়ি, সারাদিন মানে বাচ্চাদের দেখাশোনা করি, এগুলো কি আমার অপরাধ? তোমার জন্য অপেক্ষায় থেকে, এগুলো আমার অপরাধ? আমার কি অপরাধ সেটা তুমি বলো। ও আমাকে বলে কি তোমার কোনো অপরাধ নেই। মানে আমি কি আমাকে, তো আমি ভাবছি কি হয়তো একটু ভুল বোঝাবুঝি হইতেছে, যেহেতু বলছে আমার কোনো অপরাধ নাই, তাহলে আমার সাথে কেন এমন করবে। পরে বলছি ঠিক আছে, আমার যদি কোনো অপরাধ না থাকে তাহলে তুমি আমার সাথে এরকম করো না। আমি আমার ফ্যামিলিরও এগুলো বলতে পারি না, কারোর বলতে পারি না, যেহেতু একা বিয়ে করছি। আর সবাই যেহেতু ভালো জানে, সবাই জানে আমি খুব ভালো আছি, মানে এমন একটা পর্যায়ে পড়ে গেছি কারোর সাথে শেয়ারও করতে পারতেছি না। তো বলছে ঠিক আছে, শুধু মাথা নাড়ায় আর কিছু না, মানে চুপচাপ কোনো কথা বলে না। আমি নিজেই হাসি খুশি থাকি একা একা। এর মধ্যে রোজার মধ্যে এই কাহিনীগুলো হচ্ছে রোজার মধ্যে। সারাদিন দেখা গেছে 2-3 পারা কোরআন শরীফ পড়তেছি, বাচ্চারা খেলতেছে, ও বসে বসে সোফায় বসে ফোন নিয়ে থাকতেছে, এরকম সময় যাচ্ছে। ওর একটা কাকাতো বোন আছে, ওর সাথে আমি আবার সবকিছু শেয়ার করতাম, ওকে আমি সবকিছু বলতাম। একদিকে আমি বলতাম আর একদিকে ও বলতো। ও এমন ভাবে বলতো, ও জানে না যে আমি কথা বলি। ও এমন ভাবে বলতো যে আমাকে যেন ওর আত্মীয় স্বজন যারা আছে সবাই যেন আমাকে ঘৃণা করে, সবাই ভাবে যেন আমি কালপ্রিট। হ্যাঁ, এইটাই ও সেইভাবে উপস্থাপন করতেছে, কিন্তু তাদের সাথে যে আমার কথা হচ্ছে এটা জানে না। আন্ডারস্টুড। তো একদিন আমাকে ওর বোন বলতেছে যে ভাবি আপনি যে কথাগুলো বলতেছেন, ভাইয়া তো এগুলো সব উল্টা বলে, সব তো আপনার কথা বলতেছে। তো তখন আমি ভাবছি যে তাদের কন্ট্যাক্ট হয়। তো যখন আমাদের তর্কাতর্কি হয়, তর্ক করে বাসায় আসে, তখনই আমি তাদের ফোনে লাইনে রেখে দিই, কল দিয়ে রেখে দিই। সবকিছু এখন তারা শুনতে পায়, এখন নিজ কানেই সব শুনে নিছে। তো এভাবে করতে করতে মানে কি বলবো, সে 15 রোজা থেকে বাসায় বাজার বন্ধ করে দেয়। বাসায় কোনো বাজারই নেই। কত সালে এটা? এটা 2021-এ। বাসায় কোনো বাজার নাই, কিছুই নাই। আমি বলিও না যে বাজার করো, সে বলে টাকা নাই। টাকা সে ব্যাংকে রাখে, বাসায় কোনো টাকা সে আনে না, এমনিতেও আনতো না, মানি ব্যাগে তার টাকা থাকতো না। আমার কাছে 2-1 টাকা থাকলে তাও নিয়ে যেত। এর মধ্যে হচ্ছে আমার বাবাও 1 লাখ টাকা দিছিল, ওর মাথায় প্রবলেম হয়েছিল, 3 মাস বাসায় শুয়েছিল। এই 3 মাস আমি ওর সেবা করছি, ও বলতে পারবে না 3 মাসে আমি ওরে মানে কোনোভাবে একটু অযত্ন করছি। কাম টু দ্য লাস্ট পয়েন্ট, লাস্ট ডে। তারপর হচ্ছে সেই রমজানে বাজার টাজার সবকিছু বন্ধ করে দেয়। আমি শুধু মুড়ি আর পানি দিয়ে ইফতারি করি, সে তো বাসায় থাকে না। বাচ্চাদের খাবার নিচ থেকে আনতেছি। আর এর মধ্যে হচ্ছে ওই ভাইদের 2টা ভাই ছিল আমার ভাইদের আমি নামাই দিই বাসা থেকে। যখনই মেয়ে নিয়ে এরকম হয়, তখন আমাকে সে বলে যে আমার ভাইদের কারণে সেরকম করতেছে। তার ওই ফ্রেন্ডও বলে যে ভাবি আপনার ভাইদের নামাই দেন, আপনার ভাইয়ের কারণে এরকম হচ্ছে। ঠিক আছে, আমার ভাইদের কারণে যখন হচ্ছে, আমি আগে বললে আরো ভালো হইতো, ভাইদের নামাই দিই। আমার ভাইরা থাকতেছে, কাজ করতেছে, তারই কাজ করতেছে। আবার আমার ইমিডিয়েট ছোট যেটা, যতদিন তার কাছে ছিল খরচ দেয় নাই। তারপর অন্য জায়গায় জব নিয়েছে, প্রতি মাসে 4000 করে টাকা দিত। তারপর হচ্ছে ওদের আমি নামাই বলি, ওরা চলে যায়, ওরা ম্যাচে ওঠে, মানে হঠাৎ করে নামাই দেয়। তারপর রমজানে এইভাবে এখন আমার ভাইরা নামার পরে আমার সাথে আরো বেশি টর্চার হচ্ছে। প্রতিদিনই ঝগড়া, মানসিক ভাবে বিভিন্ন ধরনের তুই তুকারি, পারেন আমাকে মেরে ফেলতে, এরকম একটা অবস্থা। এর মধ্যে হচ্ছে আমি ওই রমজানে মানে রাতের বেলা আমি টের পাই যে ওই মেয়ের সাথে কথা হয়, আর ও দেখি খাবার দাবার খায় না, বাসায় বাজারও নাই, আমার অস্থিরতা। তো আমি রাত তখন 12টা বাজে, নিচে গেলাম, নিচে গিয়ে ঔষধ আনলাম, ঘুমের ওষুধ। মানে আমার টানা 6 দিন কোনো ঘুম নেই, ঘুম নাই, পাগলের মতো হয়ে গেছি। আমার মনে হয় কি আমার নিজের চুল আমি নিজে ছিঁড়ে ফেলি, এরকম অবস্থা। পরে হচ্ছে ঔষধ এনে আমি ওষুধগুলো খেয়ে ঘুম দিছি। আমি ভাবছিলাম ও পরের দিন বাসায় থাকবে, যেহেতু বন্ধ বাসায় থাকবে। তো খেয়ে যে ঘুমাই গেছি, ও সকালে ঘুম থেকে ও আমাকে জিজ্ঞেসও করেনি তুমি খাইছো কি রাতে বা কিছু, কোনো কিছু না। কোথায় গেছো এত রাতে 12টার সময়, কোনো কিছুই না। বোরকা পরে গেছি তাও কিন্তু দেখছি। আমি কখনো এত রাতে বের হই না, এমনিই বের হই না নর্মালি। তো তারপর হচ্ছে খেয়ে ঘুমাই গেছি, আমার আর কোনো হুঁশ নাই, আমার আর কোনো জ্ঞানও ফিরে না, কি হয়েছে না হয়েছে 3 দিন পর্যন্ত আমি বলতে পারবো না। ও সকালবেলা উঠে, ভাইয়া এই কষ্টটা আমি কালকে রাতেও মনে করে আমার খুব খারাপ লাগছে।
আমার মানে ও সকালবেলা ঘুম থেকে উঠে চলে যায়, দরজাটা লক করা না, ও চলে যায়। আমার বাচ্চা দুইটা বিকাল 4টা বাজে, আমার কোনো হুঁশ নেই, বাসায় তো কেউ নেই, ও মাই গড। আর আমার তো কোনো জ্ঞানই নেই। রিং বাজতেছে, ফোনে শুনতেছি, মানে কানে একটু একটু আসতেছে, আর বড় ছেলেটা কান্না করতেছে, আম্মু ওঠো, আম্মু আমার ক্ষুধা লাগছে। আর ছোট ছেলে, আম্মু মুয়ে গেছে, আম্মু মুয়ে গেছে। আর বড়টা বলতেছে আমি ডিম রুটি খাবো, আমাকে ডিম রুটি বানায় দাও, উঠ। এর মধ্যে ফোন বাজতেছিল, আব্বা ফোন দিছে, বড় ছেলেটা ফোন রিসিভ করছে, তখন বিকেল 4টা বাজে। সারাদিন আমার বাচ্চাগুলো না খাওয়া। আমার ছোট ছেলেটা তখন 2 বছর প্লাস। তো আব্বারে বলতেছে কালা ভাই, আম্মু মুয়ে গেছে। আম্মু কথা বলে না। তখন এই কথা বলার পরে মা আবার তখন নামাজের পার্টিতে ছিল, ওইখানে বসে মা অসুস্থ হয়ে পড়ে, শুনে জানে টুকটাক গ্যাঞ্জাম চলতেছে, যে ভাইর বউ চলে গেছে, গিয়ে শুনছে। কিন্তু আমার বাবা মা এমন একটা মানুষ, তারা আসে নাই, বলে কি তোমাদের গ্যাঞ্জাম তোমরা মিটাও, আমার মেয়েটা একটু জেদি, একটু মিটাও, একটু মানায় নাও। ও একটু জেদি, কিন্তু ও ভালো, ওরে যদি একটু বোঝাই নিতে পারো, ওরে দিয়ে সব করাইতে পারবা। এইভাবে আমার হাজবেন্ড, আমার বাবাও বলছে। তারপর আপনার হাজবেন্ড আসেনি তখন? না, সে তখন আসে নাই। আমার মা তখন কি করবে, তো এক ভাবির নাম্বার ছিল আমার কাছে, মার ফোনে সেভ করা ছিল, আমি বাড়িতে ছিলাম যখন, তো ভাবিকে ফোন দিছে। এই ভাবিকে ফোন দেয়, ভাবি আসে 5টার পরে, এসে বাচ্চাদের নিচ থেকে খাবার টাবার কিনে আনে, ওদের জন্য চিপস টিপস আনে, আনে খাওয়ায়, আমাকে নাকি গোসল করায়, খাওয়ায়, আমি কিছু বলতে পারবো না, আমার কোনো হুঁশ নেই। তারপরে ওর বাবা আসে, ওর বাবাকে ফোন দেয়, তারপরে নাকি ওর বাবা আসে, আমি কিছুই জানি না এগুলো। আমার ভাই আসে, ও যে আমাকে হসপিটালে নিয়ে যাবে, ডক্টরের সাথে কথা বলে, ওনারা বলে যে না দেখেন, যদি মোটামুটি হুঁশ থাকে তাহলে দরকার নাই। তো হুঁশ আছে মানে আমার খেয়াল নাই যে কি হচ্ছে না হচ্ছে, আমি কথা বলতেছি, আমি ওই আমার যে জ্ঞান নাই, তারপর নাকি আমি বলছি, আমি এখন মনে নাই আমি নাকি বলছি যে আমার অপরাধ কি, আমি তার মধ্যেও বলতেছি আমার অপরাধ কি, ও কেন আমার সাথে এরকম করে। কিন্তু আমার এখন কিন্তু মনে নেই ভাইয়া, আমি জ্ঞান হারানো তার মধ্যেই বলতেছি। তো এই ভাবি রাতেই রান্না বান্না করছে, আমার বাসায় হচ্ছে টেবিলের উপরে বসায়, মানে ই করে, ওরই পরিচিত ওই ভাবি। তো ওই ভাইয়া বলতেছে আচ্ছা ও তো ছোট মানুষ, ও এনি তো কিছুই বোঝে না, ও তো ছোট মানুষ, ওরে তো দেখছি, কি সমস্যা তোমাদের আমাকে একটু বলো তো, আমাকে বলো, আমি দেখি সমাধান করতে পারি কিনা। সব বলে না আমাদের কোনো সমস্যা নেই। এনি আমাকে লাস্ট দিনের কথা বলে, লাস্ট মানে ডিভোর্সের যেটা, চলে আসার দিনের গল্প। হ্যাঁ, তারপর হচ্ছে এটা, এগুলো শেষ। এরপর হচ্ছে আমাদের মোটামুটি ওই সময় একটুই হয়, ঈদ চলে আসে, ঈদের দিনও সে তার মতো, আমাদের কোনো ঈদ নাই। ঈদের পর দিন আমার নানা ভাই আসে, নানা ভাই জিজ্ঞেস করে আমার নাতির কি সমস্যা, সে বলে যে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই, একটু অগোছালো, আপনার নাতি অগোছালো, বাচ্চাদের খেয়াল নেয় না, ওই টুকটাক। তারপরে তারা ওরকম সমাধান করে দিয়ে চলে যায়, যে ঠিক আছে আমরা দেখে নিব, তুমি একটু মেনে নাও। তো ওইভাবে বলছে। আমি কিন্তু বলি না যে তার সাথে আরেকটা মেয়ের সাথে রিলেশন, আমি কিন্তু তখনও তাকে বলি না। এরপর তারা চলে যায়। ওই পরের দিন আমাকে এসে বলতেছে অ্যানি তুমি বাড়িতে যাও, তুমি বরিশালে যাও, আমি তোমাকে 1 সপ্তাহ পরে গিয়ে নিয়ে আসবো। পরে আমি বলছি কেন আমি বরিশালে যাব, কালকে ঈদ গেল, যেহেতু আমাদের ঝামেলা সব মিটে গেছে, বরিশালে কেন যাবো, আমি তোমার সাথে খুলনায় যাবো। তো আমার বলতেছে না খুলনায় যাইতে হবে না, খুলনায় তুমি কারোর সাথে যোগাযোগ করবা না। পরে আমি বলছি কেন, আমার তো কারোর সাথে কোনো ঝগড়া না, কেন যোগাযোগ করবো না। পরে বলতেছে না তুমি কারোর সাথে যোগাযোগ করবা না। আমি বলছি করবা না, বলছি আচ্ছা ঠিক আছে করবো না। পরে বলতেছে আমার নিয়ে যাও, সমস্যা কি, মা নাকি অসুস্থ, আমাকে নিয়ে যাও। তো বলতেছে না তোমাকে নিতে পারবো না, ইমন তোমার আগাই দেবে, বরিশালে যাও তুমি, 1 সপ্তাহ পরে আমি গিয়ে নিয়ে আসবো। ঠিক আছে। তো পরদিন সকালে, ঈদের পরের দিন সকালে, 3 দিনের দিন আর কি, সকালেই আমাকে সে 7,000 টাকা হাতে দিয়ে আমার পাঠিয়ে দেয়। আমার ভাই আমাকে অর্ধেক আগায় দিয়ে আসে। আর এমন একটা সিচুয়েশন ভাইয়া দেখেন, আমি যখন যাই মানে বাস মাঝ রাস্তায় 5টা নষ্ট হয়ে যায় গেছে একটা, আমার ভাই আমাকে রেখে অর্ধেক পথে দিয়ে, বাচ্চা 2টা আমার সাথে, লাগেজ
সাথে আরো ব্যাগ আছে। তারপর হচ্ছে মাঝ রাস্তায় বাস নষ্ট হয়ে যায়। তখন আমি গিয়ে আবার এটা কি বলে ভাঙ্গা, নাম শুনছেন হয়তো, এখানে বাচ্চা দুইটা নিয়ে দাঁড়াই, অনেকক্ষণ দাঁড়াইছিলাম। এখন কোনটা ধরবো আমি বুঝতে পারতেছি না। হাঁটতেছি, হাঁটার মধ্যে আমার জুতা ছিঁড়ে যায়, নতুন জুতা, জুতা ছিঁড়ে যায় সব একবারে ঘটতেছে। একবারে। এখন গেল সেটা, কোন রকম একটা বাসে উঠছি, সেই বাস থেকে আবার মাঝপথে নামাই দিছে। আমি তো ওইভাবে ভালোভাবে রাস্তাঘাটও চিনি না তেমন একটা, মাঝপথে নামাই দিছে। মানে আর ব্যাগে আরেকটা জুতা ছিল, ওইটা বের করে আমি পরছি। আর একটু সামনে হেঁটে যাচ্ছি, ওই জুতাটাও ছিঁড়ে গেছে। মানে কেমন কাকতালীয় ব্যাপার, একটার পর একটা হচ্ছেই। এইভাবে যাক বাড়িতে গিয়ে পৌঁছালাম। 1 সপ্তাহ পর্যন্ত টুকটাক কথা হতো সোহাগের সাথে। তো হঠাৎ করে সে দেখি ওই মেয়ের সাথে আরেকটা আইডি দিয়ে অ্যাড হয়েছে। ওর তো ফোনের লগ ইন করা আমার ইসে। তো আমি ওকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, তুমি এই মেয়ের সাথে এখনো কথা বলতেছো? যেই বললাম সেই শুরু হয়ে গেছে আমার সাথে চিল্লাপাল্লা। এই মানে চিল্লাপাল্লা করে আমাকে বিভিন্ন ভাবে গালাগালি করে সে আমাকে ব্লক করে দেয়। ওই ব্লকেই ব্লক, আজ পর্যন্ত ব্লক। এরপর ওইখানেই ব্লক করে দেয়। ওর যে চাচা তাদের সাথে কন্ট্যাক্ট হয় আমার, আমি সবার সাথে কন্ট্যাক্ট করি। ও এরপরে আর নিয়ে আসে নাই? না, আর নিয়ে আসে নাই। ছাড়াছাড়ি হইলো কোথায় তাহলে? এরপর আমি যখন এসে বাড়িতে, ছাড়ার তো কোনো কথাই না, আমাদের এই টুকটাক ঝগড়া, কিন্তু ও ভিতরে ভিতরে সব কিন্তু প্রসেস করতেছে, আমি এগুলো জানি না। আর আমি যখন ঢাকায় ছিলাম, ও আস্তে করে কাবিননামা কোথা থেকে সরাই ফেলছে তাও আমি জানি না। কাবিননামা, আমার সার্টিফিকেট, আমার এসএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট, আমার একসাথে কম্পিউটার থাকতেছেন সার্টিফিকেট, অথচ ভেতরে ভেতরে একদম শত্রু হয়ে গেছে। এগুলো করতেছে, আমি কিছু টের পাই নাই। ও যে এগুলো করতেছে, ওর প্ল্যান আরো 2-3 মাস আগে থেকে, আমি এগুলো কিছু টের পাই নাই। যেদিন ডিভোর্স কে আদালতে হয়েছে আপনাদের? না, আমি ডিভোর্সটাও কাকতালি ওর বাসায় বসেই আমি পাইছি। শোনেন, আমি এর জন্য একটু একটু করে আগাচ্ছি যে আপনি দেখেন আমাদের মানে সম্পর্কটা কেমন, কি থেকে কি হয়ে গেছে। তো এইভাবে 1 মাস যাবত আমি এরে ফোন দেই, ওরে ফোন দেই, সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না। বাচ্চাগুলোকে নিয়ে আমার হাতে টাকাও নাই, বাবার কাছে টাকা চাওয়া যায়। আমার বাবা বাহিরে ছিল, তখন চলে আসছে, সে এখন বেকার। ভাই দুইটা পড়াশোনা করে, দুইজনেই পড়াশোনা করতেছে। মানে খুবই সিচুয়েশন, মানে খারাপ অবস্থা। এখন আমি তাদের সাথে কিছু শেয়ার করব, হাজবেন্ডের কথা যে বলবো, তাও তো লজ্জা। যায় না। আর আমি তো তেমন কিছু নিয়েও যাই নাই, কিছুই নিয়ে যাই না, কিছু কাপড় টাপড় এই আর কি, কাপড় ট্যাব টুব ছিলই। তো এইভাবে আমি শুধু সবার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি। দারোয়ানকে ফোন দিই, সে বলে বাসায় আসে না। তারপর হচ্ছে ম্যানেজারকে ফোন দিই, সে বলে তো উনি তো বাসায় আসে না আপনি যাওয়ার পরে, সে বাসায় থাকে না, কই থাকে খবর নাই। আমার তো কেমন লাগে, খারাপ তো লাগে। একটা সম্পর্ক মানে চলতি অবস্থায় এরকম কেমনে মেনে নেয়? বাচ্চা দুইটা ছোট ছোট, মানে আমি পাগল প্রায় অবস্থা। এরে ফোন দেই, ওরে ফোন দেই, ওর একটা মামাতো ভাই আছে, তারে ফোন দিছি। ফোন দেন, ভাইয়া আপনি একটু দেখেন না এরকম অবস্থা। তো আমি তাকে বলি টোটালি সবকিছু, মেয়ের কথাও বলি, সবকিছু বলি। তো বলছে আচ্ছা আমি জানাবো। 2 দিন সে ফোন দেয় না, পরে আমি তাকে ফোন দিই, সে আমাকে বকাবকি শুরু করছে। বলতেছে হ্যাঁ, কাঁচা মাটিতে ছিল, এখন পাকা মাটিতে নিয়ে আমার পাখনা গজাই দিছে। উনি উল্টা পাল্টা শুরু করছে আমার কথা বলা। যা ইচ্ছা তাই করবো, ছেলে মানুষ, যা ইচ্ছা তাই করবে, তোমার কি? আমি বলছি ভাইয়া আপনাকে কি এমন কথা বলছে যে আমার উপরে চেপে গেছেন? অনেক মানসিক টর্চার করছে। বলছে আপনারা বসেন, আমার যদি কোনো অপরাধ থাকে আপনারা বসেন একসাথে। আমি তো আগেই বলছি যে আমরা একসাথে বসে দেখি, যদি ভালো না লাগে তখন আমাকে তুমি আলাদা করে দিও। কিন্তু সে তো আমার সাথে কোনো মানে কমিটমেন্টেও আসতেছে না, কোনো কিছুতেই না। এরপর হচ্ছে আমি ওর মামাতো বোন আমাকে ফোন দিয়ে বলতেছে অ্যানি তোমাকে ডিভোর্স দিয়ে দিবে, কাগজপত্র সব রেডি করতেছে। আমি বলতেছি কি বলেন, আমাদের মধ্যে তো এরকম কোনো সম্পর্ক হয় নাই যে ডিভোর্সের পর্যায়ে চলে যাবে। তো আমি তখন ওই দিনেই ঢাকায় রওনা দিই। দুপুরে যখন শুনি তখনই আব্বারে বলছে যে আব্বা তুমি আমার লঞ্চে উঠাই দাও, মনে হয় খারাপ কিছু হবে। তো বলতেছে কিভাবে কি করব, মানে আমার বড় ছেলেটা এমন, ওরে নিয়েও আসতে পারবো না, আবার আব্বা যে আসবে সেরকম কোনো সিচুয়েশন নাই। আমি বলছি তোমার আসতে হবে না, যেহেতু আমাদের হাজবেন্ড ওয়াইফের ব্যাপার, তুমি আমাকে দুইজনকে নিয়ে লঞ্চে উঠাই দাও। তো লঞ্চে উঠাই দিচ্ছে আমাকে, ঝড়ের মধ্যে, তখন অনেক ঝড় ছিল। বাচ্চা দুইটাকে নিয়ে আমি লঞ্চের কেবিন পাই নাই, তো মাঝখানে বসেছিলাম। সারা রাতেই ঝড় হয়েছে, বাচ্চা দুইটাকে নিয়ে গোল হয়ে ওই এক জায়গায় বসেছিলাম, লাগেজ ছিল সাথে। তো যাই হোক, কি বলবো, সেই পুরো রাতটাও যে আমার কিভাবে কাটছে, কান্নাকাটি, পুরো রাতেই বাচ্চা দুইটা কান্নাকাটি। ছোট ছেলেটা তো তখন মানে বুকের দুধে খাইতো, তো ওইভাবে তো খাওয়াইতেও পারি নাই একা। তো যাই হোক, আমার ভাই আবার আমাকে লঞ্চ
ঘাট থেকে নিয়ে আসছে। আসার পরে আমি তো ওই টেনশনে মানে আমার লাগেজটাও রিক্সায় রেখে দিছি। তো আমার ভাইও আর ওইটা নামায় নাই, ওরও মাথায় নাই। সকাল 6টায় নামছি, লাগেজ টাগেজ নিয়ে রিক্সাটা সব চলে গেছে। ওইটার মধ্যে আমার চেন ছিল, তারপর ট্যাব মোবাইল ছিল, লাগেজ সহ কাপড় টাপড় যা আছে সব হারায় গেছে, রিক্সাওয়ালা নিয়ে গেছে। তো বাসার নিচে নামি, সোহাগের বাসার নিচে নামার পরে সেই সকাল 6টা থেকে 9:30 পর্যন্ত আমরা বসা, এরে ফোন দেই ওরে ফোন দেই। বাসা তো লক করা। এখন আমারে বলতেছে, দাঁড়ান বলতেছে, আপনারে বলছে উপরে যাইতে না করছে, আপনি যদি আসেন আপনাকে যেন বাসার ভিতরে ঢুকতে না মানে দেয়া না হয়, তাই বলতেছে। তো আমি বলছি, বাচ্চা নিয়ে আমি কোথায় যাবো এখন? আর 2টা বাচ্চাই ওখানে বসে এত বিরক্ত করতেছিল, আমি তাদের সামনে মারছি। এত দৌড়াদৌড়ি মেইন রোডে এরকম, বড়টা ওর তো কোনোভাবে মানানো যায় না। ওদিকে আমার লাগেজ টাগেজ সব হারাই গেছে, ওটার মধ্যে টাকা পয়সা যা ছিল সবই ওটার মধ্যে হারাই গেছে। এরপর ওর বন্ধুদের ফোন দেই, তো একজন আসে ওনার ওয়াইফ নিয়ে। আসার পরে উনি ফোন দেয় যে বাচ্চাদের নিয়ে এখন কোথায় যাবে, তুই দারোয়ানরে বল তালা ভাঙতে, তাইলে তুই আয়। তো দারোয়ান আঙ্কেলে বলে তালা ভাঙতে, পরে উনি লোক এনে তালা ভেঙে ভিতরে ঢুকায় আমাদের। ওই ভাই আর ভাবি আগে ঢুকে, তারপর হচ্ছে ভিতরে আমি ঢুকি, দেখি যে অনেকদিন থাকে না, তো ময়লা টয়লা পড়ে গেছে। আমি বলছি, ভাবি আপনারা বসেন, নাস্তার ব্যবস্থা করতেছি, আমি একটু পরিষ্কার টরিষ্কার করি নি। তো পরিষ্কার করতেছি, হঠাৎ করে আমার একটা ফোন আসে, আমার এই ফুপা, উনি আবার পোস্ট অফিসে জব করে। ফোন দিয়ে বলতেছে, আনি তুমি কোথায়? পরে আমি বলতেছি, ফুপা আমি তো ঢাকায় আসছি। ঢাকায় কোথায়? বলছে আমার বাসায়। তোমার বাসায়? বলছে হ্যাঁ আমার বাসায়। পরে বলতেছে, তোমার বাসায় কেন? বলছে কেন? কয় তোমার একটা চিঠি আসছে। পরে আমি জিজ্ঞেস করছি, কিসের চিঠি? চিঠি পাঠাইছে, এটা ডিভোর্স লেটার। তখন ওই বাসা আপনার বাসায়? তখন আমি উঠছি, আধা ঘন্টা হয়েছে বাসায়। আমি আমার বাচ্চাটার দিকে তাকাইতেছিলাম, গাড়ি চালাইতেছে। আমি কি বলবো, আমার ইচ্ছা হইতেছিল আমি 4তলা থেকে লাফ দিই। আমার মানে ওই অনুভূতিটা আমি কখনো মনে করি না। আমি আমার বাচ্চাদের দিকে তাকাইতেছিলাম যে এটা কি করলো, এটা কেমনে সম্ভব, আমার কি এমন অপরাধ ছিল। আমি ওর এর মধ্যে জায়নামাজ একদিন বসে কোরআন শরীফ সামনে ছিলাম, বলছি আমার অপরাধ কি তুমি বলো, আমি নিজেকে শুধরাই নিব, বিশ্বাস করো আমি শুধরাই নিব নিজেকে। ও বলে কি তোমার কোনো অপরাধ নেই। আনি আমার এখনো প্রশ্ন যে আমার অপরাধটা কি ছিল, আমি কি এমন অপরাধ করছিলাম। তো ওই ভাবিরা ছিল বিধায়, নইলে আমার ওই সময় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমার বিশ্বাস করেন, আমার ইচ্ছা ছিল বাচ্চাদের নিয়ে আমি সুইসাইড করি, সত্যি। কারণ আমি ওদের কার কাছে রেখে যাব, ওর ফ্যামিলি ওরকম না, ও এমনই একটা ফ্যামিলিতে বড়, খুবই একদমই কি বলবো, ওই ফ্যামিলিতে বড় হওয়ার মতো না, কার কাছে রেখে যাব। তাও ওইভাবে গেল। সারাদিন বসেছিলাম যে ও আসবে, আব্বা বলতেছে দেখ ও আসে কিনা একসাথে, এখনো বস, এখন আমি অপেক্ষা করতেছি। সারাদিন আমি বসেছিলাম, সে আসে নাই। ওর বন্ধুরা বসেছিল, ওর বন্ধু আপনি নাকি তার কাছে কাবিনের টাকা চান বারবার। বলছি কাবিনের টাকা দিয়ে আমি কি করবো রে ভাই, আমার 2টা বাচ্চা আছে, আপনার 2 লাখ টাকা মাত্র কাবিন, এই টাকা দিয়ে কি করব আমি। আর আমি তো ওরা সবসময় বলি আমার কাবিন টাবিন কিছু লাগবে না, আমরা নতুন করে বিয়ে করি, যেহেতু একা করছি এখন নতুন করে বিয়ে করি, দরকার 10,000 টাকা কাবিন দিব। আমি তো এই কথা সবসময় বলতাম ওকে, আমি কাবিন দিয়ে কি করব। এই বেবি গুলো যে আপনার দিয়ে দিতে হলো, এটা কি আদালতের মাধ্যমে দিতে হয়েছে? আদালতের মাধ্যমে। তারপরে আমি হচ্ছে ওই দিনকেই বাড়ি চলে যাই। জানেন যাওয়ার সময় আমার কাছে ভাড়ার টাকাটা ছিল না। আমি ওই যে ভাবি আমাকে যে ই করে, দরজা খুলে ঢুকে? হ্যাঁ ওই ভাবি হচ্ছে ওনার কাছ থেকে আমি 2,000 টাকা নিই ধার নিয়ে, তারপর বাচ্চাদের নিয়ে আমি যাই। আমি কিচ্ছু নেই না, ওর বাসা থেকে এই শেষ বের হওয়া, ওর বাসায় আর আমি ঢুকি না, এই শেষ, আজ পর্যন্ত আর ওর বাসায় আমি যাই নাই। তারপর হচ্ছে এই বাচ্চাদের নিয়ে একা যখন যাই, আমার সারা মানে রাস্তায় যে কি হেনস্থা হয়ে যেতে হয়েছে 2টা বেবি নিয়ে, একমাত্র আল্লাহ ভালো জানে। পরে তার 1 সপ্তাহ পর আমি আবার ঢাকায় আসি ওর সাথে দেখা করার জন্য, যে কোনোভাবে একটু দেখা হয় কিনা।
কোনোভাবে একটু মীমাংসা হয় কিনা, বসা যায় কিনা। একটা মানে সবাই বলতেছে আমাকে মামলা করতে, আমি বলছি না, আমি মামলা করব না। আর মামলা করলে নাকি বলতে হবে ও আমাকে মারধর করছে, আমাকে হসপিটালে ভর্তি হইতে হবে। তো আমি বলতেছি কেন, ও তো আমাকে মারে নাই, আমি কেন ওর নামে মিথ্যা মামলা দিব। আর আমি সবসময় মানে সবকিছু সত্যই পছন্দ করতাম। তা আমি মিথ্যা বলে কিছু আমার দরকার নেই, এরকম কিছু দরকার নেই। আমি ঢাকায় আসছি দেখা করব, সে কোনোভাবে দেখা করবে না। তাও হচ্ছে যে ভাইয়া ভাবি আসছিল ওনাদের বাসায় উনি ডাকছে যে আসেন আমাদের বাসায় দেখি কোনোভাবে আনতে পারি কিনা। পরে গেছি, তো আসছে, ওইখানে আসার পরে আমারে বলতেছে ভাবি আপনারা কথা বলেন একটা রুমে, ওরে আর আমারে দিছে। আমি আপনাকে মানে মাঝখান থেকে বলতেছি। তারপর হচ্ছে ওই রুমে দেওয়ার পরে আমার ওর চেহারা দেখে আমার ভয় লাগে। আমি বলতেছি ভাবি আপনি যায়েন না, আপনি পাশে থাকেন, মানে আমাকে কাঁপতেছে ওর সামনে, মানে আপনি যায়েন না, আপনি থাকেন না, আমার ভয় লাগে। পরে বলতেছে না সমস্যা নেই, আপনারা কথা বলেন, আমি থাকলে ভালো দেখাবে না। পরে যেই উনি চলে যায় আমার বলছে আইসুস্তিয়া ঢাকায়। পরে আমি বলছি আসছি, তাতে কি হয়েছে, আমি বাবুরে নিয়ে আসছি তোমার সাথে দেখা করার জন্য। আমার অপরাধ কি বলো, আমি তো এইটা জানার জন্য আসছি। অপরাধ কি জানোস না, আমার এইভাবে বলতে, অপরাধ কি জানোস না। আমি বলছি, কি অপরাধ বলো। তুই আমার মা ভাই বোন দেখতে পারছ না, আমি কি এইটা কোনো অপরাধ? আচ্ছা তুমি তাদের আনো, আমি তাদের কাছে মাফ চেয়ে নিব। এটা আমার যদি এরকম কোনো অপরাধ থাকে আমি তো জানি না যে এরকম কোনো অপরাধ কিনা। তারা তো আমার কাছে থাকেই না, মাঝে মাঝে বেড়াতে আসি, কিন্তু আমি যতটুকু পারি চেষ্টা করি তাদের সাথে ভালো ব্যবহার করার। তাও যদি অপরাধ হয়ে থাকে আমি তাদের কাছে মাফ চেয়ে নেব। পরে বলতেছেন অত তোর মাফ চাওয়া লাগবে না, তোর টাইম শেষ। মানে এমন ভাবে এমন বিহেভিয়ার করে, আমি ভয়ে ভাবি ডাক দিচ্ছি, ভাবি একটু আসেন এদিকে, আমার ভয় লাগে। পরে উনি আবার দৌড়ে আসছে, আমি আর ওর সাথে আর কথা বলি না, এই শেষ কথা ওর। পরে আমার ভাই আসে, আর ও বলতেছে আমার বাচ্চাটা আমাকে দিয়ে দেন, আমি কালকে ওকে নিয়ে আসবো। মানে বাচ্চা ও নিয়ে যাবে, চুরি করে নিয়ে যাবে আর কি, এক প্রকার যেটা বলা যায়, কারণ আমার কাছে কোনো ডকুমেন্টস নাই। বাবুকে লাস্ট কতদিন আগে দেখছেন? লাস্ট 1 বছর আগে। 1 বছর আগে আমি খুলনা যখন গেছি তখন একটু দেখে আসছি। কত কত বছর বয়স ছোটটা? ওর ওর এখন 6 বছর। ছোটটা? ছোটটার 6 বছর, আর বড়টার এই 9 বছর শেষ, 10 বছর পড়ছে। ফোন করে ওরা? না, কখনোই না। ফোন দিলে কথা বলতেও দেয় না। কোর্ট থেকে মানে বলা হয়েছিল যে আমাকে দিবে বাচ্চাদের, এবং আমি ফোন দিলে ওদের দেখতে পারবো ভিডিও কলে, কিন্তু দেখতেও দেয় না, কথাও বলতে দেয় না। উল্টা আরো আমার বাচ্চাদের দিয়ে আমার ছবি নাকি পুড়াই ফেলছে। আমার ছোট্ট বাচ্চাটা আমাকে বলতেছে একদিন ফোন দেওয়ার পরে, তোমাকে লাগবে না, তোমার ছবি সব পোড়াই ফেলছি, বাবা বলছে সব ছবি পোড়াই দিতে, আমি সব ছবি তোমার পোড়াই ফেলছি। ছোট ছোট বাচ্চাটা বলতেছে। আপনার ছবি পুড়ে? হ্যাঁ, আমার ছবি পোড়াই দিছি। এটা হচ্ছে আরো 2 বছর আগের কথা। কি বুঝাইছে বাচ্চাদের? আমি যদি ওদের আনি হয় মেরে ফেলবো, মানে ওরা ভয় পায়, আমার কথা শুনলে ভয় পায়, বলে না যাব না, মার কাছে যাব না। উনি আবার বিয়ে করছে? হ্যাঁ, ওই এখন হচ্ছে উনি হচ্ছে বিয়ে করছে কিনা এটা কাউকে বলে না। যে মেয়ের সাথে তার রিলেশন ছিল সে এখন সেই মেয়ের সাথেই আছে। আমি আপনাকে আসলে ডিটেলে, তার তো সময় নেই, তাও অনেক বড় কাহিনী আমার, তো বলতে পারতেছি না। যাই হোক, এখন ওই মেয়ের সাথেও আছে, ওই মেয়ের একটা ছেলে আছে, ওই মেয়ের সাথে একসাথেই থাকে। আমার ছেলে দুইটাকে গত ঈদের সময় 10 দিন এনে ওই মেয়ের কাছে রাখছে। আমার ছেলে সব বলে দিছে, মানে ওর আত্মীয় স্বজন সবাই জানে, ওর যে ভাইয়ের বউ ভাইয়ের মেয়ে তারা হচ্ছে এমন একটা পার্সন, তারা আমার কাছেও ভালো থাকবে, ওর কাছেও ভালো থাকবে। তাদের সাথে কিন্তু কন্টিনিউ কথা হয় আমার, আজকে সকালেও কিন্তু দিছে, কিন্তু ও জানে তাদের সাথে কথা হয় না। আর ওই মেয়ের সাথেই ও থাকে, এখন একটা রুম নিয়ে আলাদা থাকে। আর আমাদের যে ফ্ল্যাটটা আছে ওটা মাসের পর মাস পড়ে থাকে, ওইটায় ও যায় না, ওটা এখনো সে খালি পড়ে আছে, ওইখানে ও যায় না। শুধু যায় কখন বাচ্চারা যখন আসে বাচ্চাদের নিয়ে যায়, এছাড়া ওই ফ্ল্যাটে যায় না। বোন, আপনার লাইফ থেকে যদি শেখার কিছু থাকে কি আছে বলেন তো? সবচেয়ে বলবো এতটা বিশ্বাস কাউকে না করা, আর পড়াশোনা অফ করে আমি যেভাবে ভুল করছি সঠিক। এইভাবে ভুলটা যেন আর কোনো মেয়েরা না করে। একদম। মানে আমি এমন একটা মানে ভুল করে ফেলছি এখন, মানে ভালো কিছু করব, সার্টিফিকেট, যদিও এখন আমি পড়াশোনা স্টার্ট করছি, আমি Very ডিগ্রি good. করতেছি খুব ভালো। এখন, আপনি তো থার্ড ব্যবসা ইয়ারে করছেন? আছি। হ্যাঁ, অনলাইন বিজনেস করতেছি। পেজের নাম বলেন আপনি। অ্যানিস কিচেন, আমি আপনাকে লিংক দিয়ে দিব। বানানটা বলেন। ANNI.S, তারপর কিচেন,
আপনি তো কেক বানান, হ্যাঁ, আর কি কি করেন? আর হচ্ছে আমার কাপড়ের বিজনেসও আছে। হুম আহ, হচ্ছে বিজনেস করতেছি সেরা ফুডের। হুম হুম ওটা সার্চ দিলেও পাবে, সেরা ফুড। হুম আমি হুম। আপনাকে লিংক দিয়ে দিব, আপনি যদি আমি পারেন। চাইবো এই ভিডিও নিচে আপনি নিজে পোস্ট করে দেন, জি। যেন আপনাকে দেখতে পাই। সো কেক কিনতে বা আপনার সঙ্গে যদি কোনো কিছু নিয়ে কেউ যোগাযোগ করতে চায়, আপনার পেজ নাকি ফোন নাম্বার বলতে চান? হ্যাঁ, ফোন নাম্বার বলেন। 01922874088। আবার বলেন। 01922874088। একজন মা, একজন সিঙ্গেল মাদার এবং একজন একা মহিলা সম্মানের সাথে হালাল রুজির চেষ্টা করছে। কেক বলেন, যে কোনো খাবারের জন্য, বা যদি মনে হয় যে আপনার দরকার, ফোন দিবেন, যোগাযোগ করবেন, আর ভিডিওটা শেয়ার করবেন। মানুষ শেখার আছে আসলে, আর নিজের সব হচ্ছে কি শেষ করে ভাইয়া, দিতে হয় না। আমি চাচ্ছি আমার বাচ্চারা আমার কাছে ফিরে আসুক। আমি চাই, আমি ওকে ফোন দিয়ে প্রায় সময় চাই, মানে বলি যে আমার বাচ্চাদের দিয়ে দেন। এখন আমার অ্যাবিলিটি আছে, ওই সময় আমার অ্যাবিলিটি ছিল না, মানে ওইভাবে কোনোভাবেই ছিল না। আমার কাছে 1 বছর ছিল বাচ্চারা, কখনো ও একটু ফোন দেয়নি। 1 বছরে বাচ্চাদের একদিনের জন্য ওর কোনো ফ্যামিলি মেম্বাররা একটু ফোন দিয়ে মানে বাচ্চাদের খোঁজ নেয়নি, এমনকি ও না। Understood? মানে আমি কি বলবো, আমাকে আমি ভাবছি কি হয়তো একটু ভুল বোঝাবুঝি হইতেছে, যেহেতু বলছে আমার কোনো অপরাধ নাই, তাহলে আমাকে আমার সাথে কেন এমন করবে। পরে বলছি ঠিক আছে, আমার যদি কোনো অপরাধ না থাকে তাহলে তুমি আমার সাথে এরকম কইরো না। আমি আমার ফ্যামিলিরও এগুলো বলতে পারি না, কারোরই বলতে পারি না, যেহেতু একা বিয়ে করছি। আর সবাই যেহেতু ভালো জানে, সবাই জানে আমি খুব ভালো আছি, মানে এমন একটা পর্যায়ে পড়ে গেছি কারোর সাথে শেয়ারও করতে পারতেছি না। তো বলছে ঠিক আছে, শুধু মাথা নাড়ায় আর কিছু না, মানে চুপচাপ কোনো কথা বলে না। আমি নিজেই হাসি খুশি থাকি একা একা। এর মধ্যে রোজার মধ্যে এই কাহিনীগুলো হচ্ছে রোজার মধ্যে। সারাদিন দেখা গেছে 2-3 পারা কোরআন শরীফ পড়তেছি, বাচ্চারা খেলতেছে, ও বসে বসে সোফায় বসে ফোন ফোন নিয়ে থাকতেছে, এরকম সময় যাচ্ছে। হুম ওর একটা কাকাতো বোন আছে, ওর সাথে আমি আবার সবকিছু শেয়ার করতাম, ওকে আমি সবকিছু বলতাম। একদিকে আমি বলতাম আর একদিকে ও বলতো। ও এমন ভাবে বলতো, ও জানে না যে আমি কথা বলি। ও এমন ভাবে বলতো যে আমাকে যেন ওর আত্মীয় স্বজন যারা আছে সবাই যেন আমাকে ঘৃণা করে, হুম। সবাই ভাবে যেন আমি, কালপ্রিট। হ্যাঁ এইটাই ও সেইভাবে উপস্থাপন করতেছে। Okay. কিন্তু তাদের সাথে যে আমার কথা হচ্ছে এটা জানে না। Understood. তো একদিন আমাকে ওর বোন বলতেছে যে ভাবি, আপনি যে কথাগুলো বলতেছেন, ভাবি তো ভাইয়া তো এগুলো সব উল্টা বলে, হুম সব তো আপনার কথা বলতেছে। তো তখন আমি ভাবছি যে তাদের কন্ট্যাক্ট হয়। তো যখন আমাদের তর্কাতর্কি হয়, তর্ক করে বাসায় আসে, তখনই আমি তাদের ফোনে লাইনে রেখে দিই, কল দিয়ে রেখে দিই। সবকিছু এখন তারা শুনতে পায়, এখন নিজ কানেই সব শুনে নিছে। তো এভাবে করতে করতে মানে কি বলবো, সে 15 রোজা থেকে বাসায় বাজার বন্ধ করে দেয়। বাসায় কোনো বাজারই নেই। কত সালে এটা? এটা 2021-এ। Okay. বাসায় কোনো বাজার নাই, কিছুই নাই। আমি বলিও না যে বাজার করো, সে বলে টাকা নাই। হুম। টাকা সে ব্যাংকে রাখে, বাসায় কোনো টাকা সে আনে না, এমনিতেও আনতো না। মানি ব্যাগে তার টাকা থাকতো না, আমার কাছে 2-1 টাকা থাকলে তাও নিয়ে যেত। হুম এর মধ্যে হচ্ছে আমার বাবাও 1 লাখ টাকা দিছিল, ওর মাথায় প্রবলেম হয়েছিল, 3 মাস বাসায় শুয়েছিল। এই 3 মাস আমি ওর সেবা করছি। ও বলতে পারবে না 3 মাসে আমি ওরে মানে কোনোভাবে একটু অযত্ন করছি। Come to the last point, last day. তারপর হচ্ছে সেই রমজানে বাজার টাজার সবকিছু বন্ধ করে দেয়। আমি শুধু মুড়ি আর পানি দিয়ে ইফতারি করি, সে তো বাসায় থাকে না। বাচ্চাদের খাবার নিচ থেকে আনতেছি। আর এর মধ্যে হচ্ছে ওই ভাইদের, 2টা ভাই ছিল আমার ভাইদের আমি নামাই দিই বাসা থেকে। যখনই মেয়ে নিয়ে এরকম হয় তখন আমাকে সে বলে যে আমার ভাইদের কারণে সেরকম করতেছে। তার ওই ফ্রেন্ডও বলে যে ভাবি আপনার ভাইদের নামাই দেন, আপনার ভাইয়ের কারণে এরকম হচ্ছে। হতে পারে। ঠিক আছে, আমার ভাইদের কারণে যখন হচ্ছে, আমি আগে বললে আরো ভালো হইতো, আমার ভাইদের নামাই দিই। আমার ভাইরা থাকতেছে, কাজ করতেছে, তারই কাজ করতেছে। আবার আমার ইমিডিয়েট ছোট যেটা, যতদিন তার কাছে ছিল খরচ দেয় নাই। তারপর অন্য জায়গায় জব নিয়েছে, প্রতি মাসে 4000 করে টাকা দিত। তারপর হচ্ছে ওদের আমি নামাই বলি, ওরা চলে যায়, ওরা ম্যাচে ওঠে, মানে হঠাৎ করে নামাই দেয়। তারপর রমজানে এইভাবে আমাদের, এখন আমার ভাইরা নামার পরে আমার সাথে আরো বেশি টর্চার হচ্ছে। প্রতিদিনই ঝগড়া, মানসিকভাবে বিভিন্ন ধরনের তুই তুকারি, পারে না আমাকে মেরে ফেলতে, এরকম একটা অবস্থা। এর মধ্যে হচ্ছে আমি ওই রমজানে মানে রাতের বেলা আমি টের পাই যে ওই মেয়ের সাথে কথা হয়, আর ও দেখি খাবার দাবার খায় না, বাসায় বাজারও নাই। আমার অস্থিরতা,
তো আমি রাত তখন 12টা বাজে নিচে গেলাম। হুম। নিচে গিয়ে ঔষধ আনলাম, ঘুমের ওষুধ। মানে আমার টানা 6 দিন কোনো ঘুম নেই, বাপরে। ঘুম নাই, পাগলের মতো হয়ে গেছি। হুম। আমার মনে হয় কি আমার নিজের চুল আমি নিজে ছিঁড়ে ফেলি, এরকম অবস্থা। পরে হচ্ছে ঔষধ এনে আমি ওষুধগুলো খেয়ে ঘুম দিছি। আমি ভাবছিলাম ও পরের দিন বাসায় থাকবে, যেহেতু বন্ধ বাসায় থাকবে। তো খেয়ে যে ঘুমাই গেছি, ও সকালে ঘুম থেকে ও আমাকে জিজ্ঞেসও করেনি তুমি খাইছো কি রাতে বা কিছু, কোনো কিছু না। কোথায় গেছো এত রাতে 12টার সময়, কোনো কিছুই না। বোরকা পরে গেছি তাও কিন্তু দেখছি। আমি কখনো এত রাতে বের হই না, এমনিই বের হই না নর্মালি। তো তারপর হচ্ছে খেয়ে ঘুমাই গেছি, আমার আর কোনো হুঁশ নাই, আমার আর কোনো জ্ঞানও ফিরে না। কি হয়েছে না হয়েছে 3 দিন পর্যন্ত আমি বলতে পারবো না। ও সকালবেলা উঠে ভাইয়া এই কষ্টটা আমি কালকে রাতেও মনে করে আমার খুব খারাপ লাগছে। আমার মানে ও সকালবেলা ঘুম থেকে উঠে চলে যায়, দরজাটা লক করা না, ও চলে যায়। আমার বাচ্চা দুইটা বিকাল 4টা বাজে, আমার কোনো হুঁশ নেই, বাসায় তো কেউ নেই। ও মাই গড। আর আমার তো কোনো জ্ঞানই নেই। রিং বাজতেছে ফোনে, শুনতেছি, মানে কানে একটু একটু আসতেছে। আর বড় ছেলেটা কান্না করতেছে, আম্মু ওঠো, আম্মু আমার ক্ষুধা লাগছে। আর ছোট ছেলে আম্মু মুয়ে গেছে, আম্মু মুয়ে গেছে। আর বড়টা বলতেছে আমি ডিম রুটি খাবো, আমাকে ডিম রুটি বানায় দাও, উঠ। এর মধ্যে ফোন বাজতেছিল, আব্বা ফোন দিছে। বড় ছেলেটা ফোন রিসিভ করছে, তখন বিকেল 4টা বাজে। সারাদিন আমার বাচ্চাগুলো না খাওয়া। আমার ছোট ছেলেটা তখন 2 বছর প্লাস। তো আব্বারে বলতেছে কালা ভাই আম্মু মুয়ে গেছে। আম্মু কথা বলে না। তখন এই কথা বলার পরে মা আবার তখন নামাজের পার্টিতে ছিল, ওইখানে বসে মা অসুস্থ হয়ে পড়ে। শুনে জানে টুকটাক গ্যাঞ্জাম চলতেছে, যে ভাই বউ চলে গেছে, গিয়ে শুনছে। কিন্তু আমার বাবা মা এমন একটা মানুষ, তারা আসে নাই, বলে কি তোমাদের গ্যাঞ্জাম তোমরা মিটাও। আমার মেয়েটা একটু জেদি, একটু মিটাও, একটু মানায় নাও। ও একটু জেদি, কিন্তু ও ভালো, ওরে যদি একটু বোঝাই নিতে পারো, ওরে দিয়ে সব করাইতে পারবা। এইভাবে আমার হাজবেন্ড, আমার বাবাও বলছে। তারপর আপনার হাজবেন্ড আসেনি তখন? না, সে তখন আসে নাই। আমার মা তখন কি করবে, তো এক ভাবির নাম্বার ছিল আমার কাছে, মার ফোনে সেভ করা ছিল, আমি বাড়িতে ছিলাম যখন। তো ভাবিকে ফোন দিছে, ভাবিকে ফোন দেয়, ভাবি আসে 5টার পরে। এসে বাচ্চাদের নিচ থেকে খাবার টাবার কিনে আনে, ওদের জন্য চিপস টিপস আনে, আইনে খাওয়ায়। আমাকে নাকি গোসল করায়, খাওয়ায়, আমি কিছু বলতে পারবো না, আমার কোনো হুঁশ নেই। তারপরে ওর বাবা আসে, ওর বাবাকে ফোন দেয়, তারপরে নাকি ওর বাবা আসে। আমি কিছুই জানি না এগুলো। আমার ভাই আসে, যে আমাকে হসপিটালে নিয়ে যাবে, ডক্টরের সাথে কথা বলে, ওনারা বলে যে না দেখেন, যদি মোটামুটি হুঁশ থাকে তাহলে দরকার নাই। তো হুঁশ আছে, মানে আমার খেয়াল নাই যে কি হচ্ছে না হচ্ছে, আমি কথা বলতেছি, আমি ওই আমার যে জ্ঞান নাই, তারপর নাকি আমি বলছি, আমি এখন মনে নাই আমি নাকি বলছি যে আমার অপরাধ কি। আমি তার মধ্যেও বলতেছি আমার অপরাধ কি, ও কেন আমার সাথে এরকম করে। কিন্তু আমার এখন কিন্তু মনে নেই ভাইয়া, আমি জ্ঞান হারানো তার মধ্যেই বলতেছি। তো এই ভাবি রাতেই রান্না বান্না করছে। আমার বাসায় হচ্ছে টেবিলের উপরে বসে, মানে ই করে, ওরই পরিচিত ওই ভাবি। তো ওই ভাইয়া বলতেছে আচ্ছা ও তো ছোট মানুষ, ও এনি তো কিছুই বোঝে না, ও তো ছোট মানুষ, ওরে তো দেখছি, কি সমস্যা তোমাদের আমাকে একটু বলো তো, আমাকে বলো, আমি দেখি সমাধান করতে পারি কিনা। সব বলে না আমাদের কোনো সমস্যা নেই। এনি আমাকে লাস্ট দিনের কথা বলে, লাস্ট মানে ডিভোর্সের যেটা চলে আসার দিনের গল্প। হ্যাঁ, তারপর হচ্ছে এটা, এগুলো শেষ। এরপর হচ্ছে আমাদের মোটামুটি ওই সময় একটুই হয়, ঈদ চলে আসে। ঈদের দিনও সে তার মতো, আমাদের কোনো ঈদ নাই। ঈদের পর দিন আমার নানা ভাই আসে, নানা ভাই জিজ্ঞেস করে আমার নাতির কি সমস্যা, সে বলে যে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই, একটু অগোছালো, আপনার নাতি অগোছালো, বাচ্চাদের খেয়াল নেয় না, ওই টুকটাক। তারপরে তা ওরকম সমাধান করে দিয়ে চলে যায়, যে ঠিক আছে আমরা দেখে নিব, তুমি একটু মেনে নাও। তো ওইভাবে বলছে। আমি কিন্তু বলি না যে তার সাথে আরেকটা মেয়ের সাথে রিলেশন, আমি কিন্তু তখনও তাকে বলি না। এরপর তারা চলে যায়। ওই পরের দিন আমাকে এসে বলতেছে অ্যানি তুমি বাড়িতে যাও, তুমি বরিশালে যাও, আমি তোমাকে 1 সপ্তাহ পরে গিয়ে নিয়ে আসবো।
পরে আমি বলছি কেন আমি বরিশালে যাব, কালকে ঈদ গেল, যেহেতু আমাদের ঝামেলা সব মিটে গেছে, বরিশালে কেন যাবো, আমি তোমার সাথে খুলনায় যাব। তো আমার বলতেছে না খুলনায় যাইতে হবে না, খুলনায় তুমি কারোর সাথে যোগাযোগ করবা না। পরে আমি বলছি কেন, আমার তো কারোর সাথে কোনো ঝগড়া না, কেন যোগাযোগ করবো না। পরে বলতেছে না তুমি কারোর সাথে যোগাযোগ করবা না। আহ, আমি বলছি করবা না, বলছি আচ্ছা ঠিক আছে করবো না। পরে বলতেছে আমার নিয়ে যাও, সমস্যা কি, মা নাকি অসুস্থ, আমাকে নিয়ে যাও। তো বলতেছে না তোমাকে নিতে পারবো না, ইমন তোমার আগাই দেবে, বরিশালে যাও তুমি, 1 সপ্তাহ পরে আমি গিয়ে নিয়ে আসবো। ঠিক আছে। তো পরদিন সকালে, ঈদের পরের দিন সকালে, 3 দিনের দিন আর কি, সকালেই আমাকে সে 7,000 টাকা হাতে দিয়ে আমার পাঠিয়ে দেয়। আমার ভাই আমাকে অর্ধেক আগায় দিয়ে আসে। আর এমন একটা সিচুয়েশন ভাইয়া দেখেন, আমি যখন যাই মানে বাস মাঝ রাস্তায় বাসটা নষ্ট হয়ে যায় গেছে একটা, আমার ভাই আমাকে রেখে অর্ধেক পথে দিয়ে দিল, বাচ্চা 2টা আমার সাথে, লাগেজ সাথে, আরো ব্যাগ আছে। তারপর হচ্ছে মাঝ রাস্তায় বাস নষ্ট হয়ে যায়। তখন আমি গিয়ে আবার ওইটা কি বলে ভাঙ্গা, নাম শুনছেন হয়তো, এখানে বাচ্চা 2টা নিয়ে দাঁড়াই, অনেকক্ষণ দাঁড়াইছিলাম, এখন কোনটা ধরবো আমি বুঝতে পারতেছি না। হাঁটতেছি, হাঁটার মধ্যে আমার জুতা ছিঁড়ে যায়, নতুন জুতা, জুতা ছিঁড়ে যায় সব একবারে ঘটতেছে। একবারে। এখন গেল সেটা, কোন রকম একটা বাসে উঠছি, সেই বাস থেকে আবার মাঝপথে নামাই দিছে। আমি তো ওইভাবে ভালোভাবে রাস্তাঘাটও চিনি না তেমন একটা, মাঝপথে নামাই দিছে। মানে আর ব্যাগে আরেকটা জুতা ছিল, ওইটা বের করে আমি পরছি, আর একটু সামনে হেঁটে যাচ্ছি, ওই জুতাটাও ছিঁড়ে গেছে। মানে কেমন কাকতালীয় ব্যাপার, একটার পর একটা হচ্ছেই। এইভাবে এইভাবে যাক বাড়িতে গিয়ে পৌঁছালাম। 1 সপ্তাহ পর্যন্ত টুকটাক কথা হতো সোহাগের সাথে। তো হঠাৎ করে সে দেখি ওই মেয়ের সাথে আরেকটা আইডি দিয়ে অ্যাড হয়েছে, ওর তো ফোনের লগ ইন করা আমার ইসে। তো আমি ওকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম তুমি এই মেয়ের সাথে এখনো কথা বলতেছো? যেই বললাম সে শুরু হয়ে গেছে আমার সাথে চিল্লাপাল্লা। এই মানে চিল্লাপাল্লা করে আমাকে বিভিন্ন ভাবে গালাগালি করে সে আমাকে ব্লক করে দেয়। ওই ব্লকেই ব্লক, আজ পর্যন্ত ব্লক। এরপর ওইখানেই ব্লক করে দেয়। ওর যে চাচা তাদের সাথে কন্ট্যাক্ট হয় আমার, আমি সবার সাথে কন্ট্যাক্ট করি। ও এরপরে আর নিয়ে আসে নাই, না আর নিয়ে আসে নাই। ছাড়াছাড়ি হলো কোথায় তাহলে? এরপর আমি যখন এসে বাড়িতে, ছাড়ার তো কোনো কথাই না, আমাদের এই টুকটাক ঝগড়া, কিন্তু ও ভিতরে ভিতরে সব কিন্তু প্রসেস করতেছে, আমি এগুলো জানি না। আর আমি যখন ঢাকায় ছিলাম, ও আস্তে করে কাবিননামাও কোথা থেকে সরাই ফেলছে তাও আমি জানি না। কাবিননামা, আমার সার্টিফিকেট, আমার এসএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট, আমার একসাথে কম্পিউটার থাকতেছেন অথচ ভেতরে ভেতরে একদম শত্রু হয়ে গেছে। এগুলো করতেছে, আমি কিছু টের পাই নাই। ও যে এগুলো করতেছে ওর প্ল্যান আরো 2-3 মাস আগে থেকে, আমি এগুলো কিছু টের পাই নাই। যেদিন ডিভোর্স কি আদালতে হয়েছে আপনাদের? না ডিভোর্স, আমি ডিভোর্সটাও কাকতালি ওর বাসায় বসেই আমি পাইছি। শোনেন, আমি এর জন্য একটু একটু করে আগাচ্ছি যে আপনি দেখেন আমাদের মানে সম্পর্কটা কেমন, কি থেকে কি হয়ে গেছে। তো এইভাবে 1 মাস যাবত আমি এরে ফোন দেই, ওরে ফোন দেই, সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না। বাচ্চাগুলাকে নিয়ে আমার হাতে টাকাও নাই, বাবার কাছে টাকা চাওয়া যায়, আমার বাবা বাহিরে ছিল, তখন চলে আসছে, সে এখন বেকার, ভাই 2টা পড়াশোনা করে, 2জনেই পড়াশোনা করতেছে। মানে খুবই সিচুয়েশন, মানে খারাপ অবস্থা। এখন আমি তাদের সাথে কিছু শেয়ার করব, হাজবেন্ডের কথা যে বলবো তাও তো যায় না, লজ্জা। যায় না। আর আমি তো তেমন কিছু নিয়েও যাই নাই, কিছুই নিয়ে যাই না, কিছু কাপড় টাপড় এই আর কি, কাপড় ট্যাব টুব ছিলই। তো এইভাবে আমি শুধু সবার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি। দারোয়ানকে ফোন দিই, সে বলে বাসায় আসে না। তারপর হচ্ছে ম্যানেজারকে ফোন দিই, সে বলে তো উনি তো বাসায় আসে না আপনি যাওয়ার পরে, সে বাসায় থাকে না, কই থাকে খবর নাই। আমার তো কেমন লাগে, খারাপ তো লাগে, একটা সম্পর্ক মানে চলতি অবস্থায় এরকম কেমনে মেনে নেয়। বাচ্চা 2টা ছোট ছোট, মানে আমি পাগল প্রায় অবস্থা। এরে ফোন দেই, ওরে ফোন দেই, ওর একটা মামাতো ভাই আছে তারে ফোন দিছি, ফোনে ভাইয়া আপনি একটু দেখেন না এরকম অবস্থা। তো আমি তাকে বলি টোটালি সবকিছু, মেয়ের কথাও বলি, সবকিছু বলি। তো বলছে আচ্ছা আমি জানাবো। 2 দিন সে ফোন দেয় না, পরে আমি তাকে ফোন দিই, সে আমাকে বকাবকি শুরু করছে, বলতেছে হ্যাঁ কাঁচা মাটিতে ছিল, এখন পাকা মাটিতে নিয়ে আমার পাকনা গজাই দিছে। মানে উল্টা পাল্টা শুরু করছে আমার কথা বলা, যা ইচ্ছা তাই করবো, ছেলে মানুষ যা ইচ্ছা তাই করবে, তোমার কি। আমি বলছি ভাইয়া আপনাকে কি এমন কথা বলছে যে আমার উপরে চেপে গেছেন, অনেক মানসিক টর্চার করছে। বলছে আপনারা বসেন, আমার যদি কোনো অপরাধ থাকে আপনারা বসেন একসাথে। আমি তো আগেই বলছি যে আমরা একসাথে বসে দেখি, যদি ভালো না লাগে তখন আমাকে তুমি আলাদা করে দিও। কিন্তু সে তো আমার সাথে কোনো মানে কমিটমেন্টেও আসতেছে না, কোনো কিছুতেই না। এরপর হচ্ছে আমি ওর মামাতো বোন আমাকে ফোন দিয়ে বলতেছে আনি তোমাকে
ডিভোর্স দিয়ে দিবে, কাগজপত্র সব রেডি করতেছে। আমি বলতেছি কি বলেন, আমাদের মধ্যে তো এরকম কোনো সম্পর্ক হয় নাই যে ডিভোর্সের পর্যায়ে চলে যাবে। তো আমি তখন ওই দিনেই ঢাকায় রওনা দিই। দুপুরে যখন শুনি তখনই আব্বারে বলছে যে আব্বা তুমি আমার লঞ্চে উঠাই দাও, মনে হয় খারাপ কিছু হবে। তো বলতেছে কিভাবে কি করব, মানে আমার বড় ছেলেটা এমন, ওরে নিয়েও আসতে পারবো না, আবার আব্বা যে আসবে সেরকম কোনো সিচুয়েশন নাই। আমি বলছি তোমার আসতে হবে না, যেহেতু আমাদের হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার, তুমি আমাকে দুইজনকে নিয়ে লঞ্চে উঠাই দাও। তো লঞ্চে উঠাই দিচ্ছে আমাকে, ঝড়ের মধ্যে, তখন অনেক ঝড় ছিল। বাচ্চা দুইটাকে নিয়ে আমি লঞ্চের কেবিন পাই নাই, তো মাঝখানে বসেছিলাম। সারা রাতেই ঝড় হয়েছে, বাচ্চা দুইটাকে নিয়ে গোল হয়ে ওই এক জায়গায় বসেছিলাম। লাগেজ ছিল সাথে। তো যাই হোক, কি বলবো, সেই পুরো রাতটাও যে আমার কিভাবে কাটছে, কান্নাকাটি, পুরো রাতেই বাচ্চা দুইটা কান্নাকাটি। ছোট ছেলেটা তো তখন মানে বুকের দুধে খাইতো, তো ওইভাবে তো খাওয়াইতেও পারি নাই, একা। তো যাই হোক, আমার ভাই আবার আমাকে লঞ্চ ঘাট থেকে নিয়ে আসছে। আসার পরে আমি তো ওই টেনশনে মানে আমার লাগেজটাও রিক্সায় রেখে দিচ্ছি। তো আমার ভাইও আর ওইটা নামায় নাই, ওরও মাথায় নাই। সকাল 6টায় নামছি, লাগেজ টাগেজ নিয়ে রিক্সালা সব চলে গেছে। ওইটার মধ্যে আমার চেন ছিল, তারপর টেপ মোবাইল ছিল, লাগেজ সহ কাপড় টাপড় যা আছে সব হারায় গেছে, রিক্সালা নিয়ে গেছে। তো বাসার নিচে নামি, সোহাগের বাসার নিচে নামার পর সেই সকাল 6টা থেকে 9:30 পর্যন্ত আমরা বসা, এরে ফোন দেই ওরে ফোন দেই, বাসা তো লক করা। এখন আমারে বলতেছে, দাঁড়ান বলতেছে, আপনারে বলছে উপরে যাইতে না করছে, আপনি যদি আসেন আপনাকে যেন বাসার ভিতরে ঢুকতে না, মানে দেয়া না হয়, তাই বলতেছে। আমি বলছি বাচ্চা নিয়ে আমি কোথায় যাবো এখন? আর দুইটা বাচ্চাই ওখানে বসে এত বিরক্ত করতেছিল, আমি তাদের সঙ্গে মারছি, এত দৌড়াদৌড়ি মেইন রোডে এরকম। বড়টা ওরে তো কোনোভাবে মানানো যায় না। ওদিকে আমার লাগেজ টাগেজ সব হারাই গেছে, ওটার মধ্যে টাকা পয়সা যা ছিল সবই ওটার মধ্যে হারাই গেছে। এরপর ওর বন্ধুদের ফোন দিই, তো একজন আসে, ওনার ওয়াইফ নিয়ে আসার পরে উনি ফোন দেয় যে বাচ্চাদের নিয়ে এখন কোথায় যাবে, তুই দারোয়ানরে বল তালা ভাঙতে, তাহলে তুই আয়। তো দারোয়ান আঙ্কেলে বলে তালা ভাঙতে, পরে উনি লোক এনে তালা ভেঙে ভিতরে ঢুকায় আমাদের। ওই ভাইয়ার ভাবি আগে ঢুকে, তারপর হচ্ছে ভিতরে আমি ঢুকে দেখি যে অনেকদিন থাকে না, তো ময়লা টয়লা পড়ে গেছে। আমি বলছি ভাবি আপনারা বসেন, নাস্তার ব্যবস্থা করতেছি, আমি একটু পরিষ্কার টরিষ্কার করি নি। তো পরিষ্কার করতেছি, হঠাৎ করে আমার একটা ফোন আসে, আমার এই ফুপা, উনি এবার পোস্ট অফিসে জব করে। ফোন দিয়ে বলতেছে আনি তুমি কোথায়? পরে আমি বলতেছি ফুপা আমি তো ঢাকায় আসছি। ঢাকায় কোথায়? বলছে আমার বাসায়। তোমার বাসায়? বলছে হ্যাঁ আমার বাসায়। পরে বলতেছে তোমার বাসায় কেন? বলছে কেন? তোমার একটা চিঠি আসছে। পরে আমি জিজ্ঞেস করেছি কিসের চিঠি? চিঠি পাঠাইছে, এটা ডিভোর্স লেটার। তখন ওই বাসা আপনার বাসায়? তখন আমি উঠছি, আধা ঘন্টা হয়েছে বাসায়। আমি আমার বাচ্চাটার দিকে তাকাইতেছিলাম, গাড়ি চালাইতেছে, আমি কি বলবো, আমার ইচ্ছা হইতেছিল আমি 4তলা থেকে লাফ দিই। আমার মানে ওই অনুভূতিটা আমি কখনো মনে করি না। আমি আমার বাচ্চাদের দিকে তাকাইতেছিলাম যে এটা কি করলো, এটা কেমনে সম্ভব, আমার কি এমন অপরাধ ছিল। আমি ওর এর মধ্যে জায়নামাজ একদিন বসাই কোরআন শরীফ সামনে ছিলাম, বলছি আমার অপরাধ কি তুমি বলো, আমি নিজেকে শুধরাই নিব, বিশ্বাস করো আমি শুধরাই নিব নিজেকে। ও বলে কি তোমার কোনো অপরাধ নেই। আনি আমার এখনো প্রশ্ন যে আমার অপরাধটা কি ছিল, আমি কি এমন অপরাধ করেছিলাম। তো ওই ভাবিরা ছিল বিধায়, নইলে আমার ওই সময় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমার বিশ্বাস করেন আমার ইচ্ছা ছিল বাচ্চাদের নিয়ে আমি সুইসাইড করি, সত্যি। কারণ আমি ওদের কার কাছে রেখে যাবো, ওর ফ্যামিলি ওরকম না, ও এমনই একটা ফ্যামিলিতে বড়, খুবই একদমই কি বলবো, ওই ফ্যামিলিতে বড় হওয়ার মতো না, কার কাছে রেখে যাবো। তাও ওইভাবে গেল। সারাদিন বসেছিলাম যে ও আসবে, আব্বা বলতেছে দেখ ও আসে কিনা একসাথে, এখনো বস, এখন আমি অপেক্ষা করতেছি। সারাদিন আমি বসেছিলাম, সে আসেনি। ওর বন্ধুরা বসেছিল, ওর বন্ধু আপনি নাকি তার কাছে কাবিনের টাকা চান বারবার। বলছি কাবিনের টাকা দিয়ে আমি কি করবো রে ভাই, আমার 2টা বাচ্চা আছে, আপনার 2 লাখ টাকা মাত্র কাবিন, এই টাকা দিয়ে কি করবো আমি।
আর আমি তো ওরে সবসময় বলি আমার কাবিন টাবিন কিছু লাগবে না, আমরা নতুন করে বিয়ে করি, যেহেতু একা করছি এখন নতুন করে বিয়ে করি, দরকারে 10,000 টাকা কাবিন দিব। আমি তো এই কথা সবসময় বলতাম ওকে, আমি কাবিন দিয়ে কি করব। এই বেবিগুলো যে আপনার দিয়ে দিতে হলো, এটা কি আদালতের মাধ্যমে দিতে হয়েছে? আদালতের মাধ্যমে। তারপরে আমি হচ্ছে ওই দিনকে বাড়ি চলে যাই, জানেন যাওয়ার সময় আমার কাছে ভাড়ার টাকাটা ছিল না। আমি ওই যে ভাবি আমাকে যে ই করে দরজা খুলে ঢুকে? হ্যাঁ, ওই ভাবি হচ্ছে ওনার কাছ থেকে আমি 2,000 টাকা নিই ধার। ধার নিয়ে তারপর বাচ্চাদের নিয়ে আমি যাই, আমি কিচ্ছু নেই না ওর বাসা থেকে, এই শেষ বের হওয়া ওর বাসায়, আর আমি ঢুকি না, এই শেষ, আজ পর্যন্ত আর ওর বাসায় আমি যাই নাই। তারপর হচ্ছে এই বাচ্চাদের নিয়ে একা যখন যাই, আমার সারা মানে রাস্তায় যে কি হেনস্থা হয়ে যেতে হয়েছে দুইটা বেবি নিয়ে, একমাত্র আল্লাহ ভালো জানে। পরে তার 1 সপ্তাহ পর আমি আবার ঢাকায় আসি ওর সাথে দেখা করার জন্য, যে কোনোভাবে একটু দেখা হয় কিনা, কোনোভাবে একটু মীমাংসা হয় কিনা, বসা যায় কিনা। মানে সবাই বলতেছে আমাকে মামলা করতে, আমি বলছি না আমি মামলা করব না। আর মামলা করলে নাকি বলতে হবে ও আমাকে মারধর করছে, আমাকে হসপিটালে ভর্তি হইতে হবে। তো আমি বলতেছি কেন, ও তো আমাকে মারে নাই, আমি কেন ওর নামে মিথ্যা মামলা দিব। আর আমি সবসময় মানে সবকিছু সত্যই পছন্দ করতাম। আমি মিথ্যা বলে কিছু আমার দরকার নেই, এরকম কিছু দরকার নেই। আমি ঢাকায় আসছি দেখা করব, সে কোনোভাবে দেখা করবে না। তাও হচ্ছে যে ভাইয়া ভাবি আসছিল ওনাদের বাসায় উনি ডাকছে যে আসেন আমাদের বাসায়, দেখি কোনোভাবে আনতে পারি কিনা। পরে গেছি, তো আসছে ওইখানে, আসার পরে আমারে বলতেছে ভাবি আপনারা কথা বলেন একটা রুমে, ওরে আর আমারে দিচ্ছে। আমি আপনাকে মানে মাঝখান থেকে বলতেছি। তারপর হচ্ছে ওই রুমে দেওয়ার পরে আমার ওর চেহারা দেখে আমার ভয় লাগে। আমি বলতেছি ভাবি আপনি যায়েন না, আপনি পাশে থাকেন, মানে আমাকে কাঁপতেছে ওর সামনে, মানে আপনি যায়েন না, আপনি থাকেন না, আমার ভয় লাগে। পরে বলতেছে না সমস্যা নেই আপনারা কথা বলেন, আমি থাকলে ভালো দেখাবে না। পরে যেই উনি চলে যায় আমার বলছে আইসুসকে ঢাকায়। পরে আমি বলছি আসি, তাতে কি হয়েছে, আমি বাবুরে নিয়ে আসছি তোমার সাথে দেখা করার জন্য, আমার অপরাধ কি বলো, আমি তো এইটা জানার জন্য আসছি, অপরাধ কি জানোস না। আমার এইভাবে বলতে, অপরাধ কি জানোস না। আমি বলছি, কি অপরাধ বলো। তুই আমার মা ভাই বোন দেখতে পারছ না, আমি কি এইটা কোনো অপরাধ, আচ্ছা তুমি তাদের আনো, আমি তাদের কাছে মাফ চাইয়ে নিব। এটা আমার যদি এরকম কোনো অপরাধ থাইকা থাকে আমি তো জানি না যে এরকম কোনো অপরাধ কিনা, তারা তো আমার কাছে থাকেই না, মাঝে মাঝে বেড়াতে আসি, কিন্তু আমি যতটুকু পারি চেষ্টা করি তাদের সাথে ভালো ব্যবহার করার, তাও যদি অপরাধ হয়ে থাকে আমি তাদের কাছে মাফ চাইয়ে নিব। পরে বলতেছেন অত তোর মাফ চাওয়া লাগবে না, তোর টাইম শেষ। মানে এমন ভাবে এমন বিহেভিয়ার করে, আমি ভয়ে ভাবির ডাক দিচ্ছি, ভাবি একটু আসেন এদিকে, আমার ভয় লাগে। পরে উনি আবার দৌড়ে আসছে, আমি আর ওর সাথে আর কথা বলি না, এই শেষ কথা ওর। পরে আমার ভাই আসে, আর ও বলতেছে আমার বাচ্চাটা আমাকে দিয়ে দেন, আমি কালকে ওকে নিয়ে আসবো, মানে বাচ্চা ও নিয়ে যাবে, চুরি করে নিয়ে যাবে আর কি, এক প্রকার যেটা বলা যায়, কারণ আমার কাছে কোনো ডকুমেন্টস নাই। বাবুকে লাস্ট কতদিন আগে দেখছেন? লাস্ট 1 বছর আগে, 1 বছর আগে আমি খুলনা যখন গেছি তখন একটু দেখে আসছি। কত কত বছর বয়স ছোটটা? ওর ওর এখন 6 বছর। ছোটটা? ছোটটার 6 বছর, আর বড়টার এই 9 বছর শেষ, 10 বছর পড়ছে। ফোন করে ওরা? না, কখনোই না। ফোন দিলে কথা বলতেও দেয় না। কোর্ট থেকে মানে বলা হয়েছিল যে আমাকে দিবে বাচ্চাদের, এবং আমি ফোন দিলে ওদের দেখতে পারবো ভিডিও কলে, কিন্তু দেখতেও দেয় না, কথাও বলতে দেয় না। উল্টা আরো আমার বাচ্চাদের দিয়ে আমার আমার ছবি নাকি পুড়াই ফেলছে। আমার ছোট্ট বাচ্চাটা আমাকে বলতেছে একদিন ফোন দেওয়ার পরে, তোমাকে লাগবে না, তোমার ছবি সব পোড়াই ফেলছি, বাবা বলছে সব ছবি পোড়াই দিতে, আমি সব ছবি তোমার পোড়াই ফেলছি। ছোট ছোট বাচ্চাটা বলতেছে। আপনার ছবি পুড়েছে? হ্যাঁ, আমার ছবি পোড়াই দিছি। এটা হচ্ছে আরো 2 বছর আগের কথা। কি বুঝাইছে বাচ্চাদের? আমি যদি ওদের আনি হয় মেরে ফেলবো, মানে ওরা ভয় পায়, আমার কথা শুনলে ভয় পায়, বলে না যাব না, মার কাছে যাব না। উনি আবার বিয়ে করছে? হ্যাঁ, ওই এখন হচ্ছে উনি হচ্ছে বিয়ে করছে কিনা এটা কাউকে বলে না। যে মেয়ের সাথে তার রিলেশন ছিল সে এখন সেই মেয়ের সাথেই আছে। আমি আপনাকে আসলে ডিটেলে, তার তো সময় নেই, তাও অনেক বড় কাহিনী আমার, তো বলতে পারতেছি না। যাই হোক, এখন ওই মেয়ের সাথেও আছে, ওই মেয়ের একটা ছেলে আছে, ওই মেয়ের সাথে একসাথেই থাকে। আমার ছেলে দুইটাকে গত ঈদের সময় 10 দিন এনে ওই মেয়ের কাছে রাখছে। আমার ছেলে সব বলে দিছে, মানে ওর আত্মীয় স্বজন সবাই জানে, ওর যে ভাইয়ের বউ ভাইয়ের মেয়ে তারা হচ্ছে এমন একটা পার্সন, তারা আমার কাছেও ভালো থাকবে, ওর কাছেও ভালো থাকবে। তাদের সাথে কিন্তু কন্টিনিউ কথা হয় আমার, আজকে সকালেও কিন্তু দিছে, কিন্তু ও জানে তাদের সাথে কথা হয় না।
আর ওই ওই মেয়ের সাথেই ও